নমস্কার, আমি মৌটুসী। ভালোবাসার মরশুম চ্যানেলের বিভিন্ন গল্পে নানা চরিত্রে আপনারা আমাকে শুনেছেন। আজকের চারুলতা গল্পের অন্তিম পর্বে শ্রেয়া চরিত্রেও আমি রয়েছি। কিন্তু নিশ্চয়ই ভাবছেন যে অডিও স্টোরি শুরু হওয়ার আগে ভিডিও কেন? কারণটা ইউটিউবের নতুন পলিসি, যেখানে বলা হচ্ছে যেহেতু ইউটিউব অডিও স্টোরি চ্যানেলগুলোতে কোনো রকম হিউম্যান প্রেজেন্স খুঁজে পাচ্ছে না, তাই তারা এটাকে লো এফার্ট ইনঅথেন্টিক কন্টেন্ট হিসেবে চিহ্নিত করছে এবং ডিমনিটাইজড করে দিচ্ছে। যদিও আপনাদের ভালোবাসার মরশুম এখনও সেই রকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু আগামী দিনে যে হবে না সেটা তো আমরা বলতে পারছি না। তাই আজ থেকে প্রতিটা গল্প শুরুর আগে ছোট ছোট করে ভিডিও মেসেজ থাকবে আপনাদের জন্য। জানি খানিকটা বিরক্ত করছি আপনাদের, কিন্তু নতুন নতুন গল্প শোনার জন্য এইটুকু অসুবিধা নিশ্চয়ই আপনারা আমাদের মাফ করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। ওর জন্য নির্দিষ্ট করে দেওয়া রুমটায় ঢুকে খিল তুলে দিয়ে পাগলের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করলো চারুলতা। ওর হাত পা থরথর করে কাঁপছে। দ্রুত ব্যাগ থেকে অন্য নেটওয়ার্কের দুটো সিম বের করে ফোনে লাগিয়ে ফেলল। একবার ভাবলো ল্যান্ডলাইন খুঁজবে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। ফোনের স্ক্রিনে সেই একই লেখা, নো সার্ভিস। একে একে সব কটা সিম ট্রাই করলো, কিন্তু কোথাও এক ফোঁটা সিগন্যাল নেই। না না, এ তো হতে পারে না। ঋত্বিককে তো আমাকে একটা খবর দিতেই হবে। এই লোকটা সব জানে, আমাকে চিনে ফেলেছে। আমি ফেঁসে গেলাম। কি হবে কি হবে? হাঁক পাক করতে করতে জানলার কাছে চলে গেল চারুলতা। বাইরে তখন নিশ্ছিদ্র অন্ধকার, শুধু মূর্তি নদীর ভয়ঙ্কর গর্জন। বুঝতে পারল এই গভীর রাতে জঙ্গলের পথে পালানোর চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যু। বিছানায় ধপ করে বসে পড়ল। শরীর অবসন্ন হয়ে আসছে, কিন্তু মস্তিষ্কে হাজারটা দুশ্চিন্তা ভিড় করে আসছে। হঠাৎ করেই দরজার ওপাশ থেকে টোকা পড়ার শব্দ হলো। চারুলতা আঁতকে উঠে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ম্যাডাম, আমি লক্ষ্মী। ম্যাডাম, একটু দরজাটা খুলুন। একটা মেয়ের গলা শুনে খানিকটা নিশ্চিন্ত হলো চারুলতা। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে ফেলল। ছিপছিপে শ্যামলা বরণ আর বয়স প্রায় ওরই বয়সী। দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী। বলছিলাম কি ম্যাডাম, ডিনার রেডি হয়ে গেছে। স্যার নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। কথাটা শুনেই প্রচণ্ড রাগ হলো চারুলতার। এখন একটুও খেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় বাকি। তবুও খানিকটা চেষ্টা করলো। আমার খিদে নেই, তুমি এখান থেকে এসো এখন। এদিকে লক্ষ্মীও নাছোড়বান্দা, কথায় বলে অতিথি নারায়ণ। সেই নারায়ণ না খেয়ে থাকবে, কি করে লক্ষ্মীর চলবে? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আসলে বাড়িতে গেস্ট থাকলে স্যার একা একা খেতে একদম পছন্দ করেন না, তাই উনি বললেন আপনাকে ডেকে নিয়ে যেতে। চারুলতা কিছু না বলে শুধুই তাকিয়ে রইল। লক্ষ্মী আরও কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল। চারুলতা আবার জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে মূর্তি নদীর সেই ভয়ঙ্কর গর্জন। ও বুঝল পালানো সম্ভব নয়। এখন যদি বিদ্রোহ করে তাহলে অর্কপ্রভ ওকে এখানেই শেষ করে দিতে পারে। তার চেয়ে বরং ডিনার টেবিলে গিয়ে একবার শেষ চেষ্টা করে দেখা যাক। মনটা শক্ত করে ধীর পায়ে
নিচের দিকে ডাইনিং হলের উদ্দেশ্যে এগিয়ে গেল চারুলতা। ডাইনিং হলে টিমটিমে আলো জ্বলছে। লম্বা কাঠের টেবিলের এক প্রান্তে অর্কপ্রভ খুব শান্তভাবে বসে আছে। সামনে রাখা ওয়াইন গ্লাসে হালকা করে চুমুকও দিচ্ছে। চারুলতা এসে একেবারে মুখোমুখি বসল। ওর চোখে মুখে তখন প্রচণ্ড উত্তেজনা আর আতঙ্ক। অর্কপ্রভ কিন্তু শান্ত, ঠান্ডা গলায় বলল, জানতাম তুমি আসবে চারুলতা। লক্ষ্মী, সার্ভ করো খাবার। বাই দ্য ওয়ে চারুলতা, তুমি ননভেজ খাও তো? চারুলতার গলা তখন কাঁপছে। ধৈর্য ধরতে না পেরে বলে উঠল, আমি আমি এখানে থাকতে চাই না। আমাকে আমাকে দয়া করে যেতে দিন। আমি আমি এসব কাজটা ছেড়ে দিতে চাই। আপনি আপনি যা চাইবেন আমি ঠিক আছে তাই করব, শুধু আমাকে এখন মুক্তি দিন। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। অর্কপ্রভ প্লেট থেকে এক টুকরো খাবার মুখে তুলল। ওর খাবার খাওয়ার ভঙ্গিটা এতটাই স্বাভাবিক যে দেখে মনেই হচ্ছে না ওর সামনে একটা মেয়ে আতঙ্কে ভেঙে পড়ছে। দেখো চারুলতা, ডিসিশন নেওয়ার ক্ষমতা সবার তো থাকে না, কারণ সবাই ডিসিশন নেওয়ার জন্য অথরাইজড হয় না। এখানে আসার ডিসিশনটা তোমার ছিল, কিন্তু এখান থেকে তুমি কবে যাবে দ্যাটস আ ফাইনাল কল। সেটা ডিপেন্ড করবে আমার উপর। ইউ মে এনজয় দ্য ফুড। লক্ষ্মী, অ্যাজ ইউজুয়াল চিকেনটা দারুণ, ফাটিয়ে দিয়েছ। আপনি আপনি এভাবে আমায় আটকে রাখতে পারেন না, এটা আইনত অপরাধ। আমি পুলিশে খবর দেব। পুলিশ? এই জঙ্গলে পুলিশ আসবে? ভালো। আচ্ছা, ভালো কথা। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এখানে ফোনের সিগন্যালও ঠিকঠাক পাওয়া যায় না। পুলিশকে ইনফর্ম করাটাও ডিফিকাল্ট। ডোন্ট বি চাইল্ডিশ। তোমার কাছে এখন স্রেফ দুটো অপশন আছে। চারুলতা চুপ করে তাকিয়ে রইল। অর্কপ্রভর শান্ত ভঙ্গি ওকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছে। ফার্স্ট অপশন, আমাদের মধ্যে যে লিগ্যাল কন্ট্রাক্ট যেটা সাইন করা হয়েছে সেটা ব্রেক করে, মানে ব্রিচ অফ কন্ট্রাক্ট, সেটা ব্রেক করে তুমি চলে যেতে পারো। কিন্তু সেক্ষেত্রে কন্ট্রাক্টের ক্লজ অনুযায়ী ব্রিচ অফ ট্রাস্টের জন্য প্রায় 2 কোটি টাকা, জাস্ট 2 crore তোমাকে জরিমানা দিতে হবে। ইজ ইট পসিবল ফর ইউ? ইফ পসিবল দেন আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস। চারুলতা মাথা নিচু করে ফেলল। 2 কোটি টাকা? গোটা জন্ম কাটিয়ে ফেললেও 2 কোটি টাকা জোগাড় করা তো এই মুহূর্তে ওর পক্ষে পসিবল নয়। আর সেটা অর্কপ্রভ খুব ভালো করেই জানে। আর সেকেন্ড অপশন, আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে এখানেই থাকতে হবে। আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে, নার্ভাস হচ্ছ, স্বাভাবিক। কিন্তু মনে রেখো, এই মুহূর্তে আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার কাছে না আর কোনো অল্টারনেটিভ নেই। অ্যান্ড আই প্রমিস ইউ আমি থাকতে তোমাকে কোনো ফিজিক্যালি হার্ম হওয়ার সুযোগ দেব না। নাও বাকিটা তোমার পার্সোনাল চয়েস। ট্রাস্ট? আমি আপনাকে বিশ্বাস করব? আপনি প্রমিস করছেন? আপনি সবকিছু জেনেও আমাকে এখানে নিয়ে এলেন। কে আপনি? আপনি মানুষ নাকি? কি হলো, থামলে যে?
বলো, আমি মানুষ নই, বাট আমি তোমার সেই সেফটি নেট যেটা তুমি অ্যাট দ্যাট মোমেন্ট হারিয়ে ফেলেছ। বাই দ্য ওয়ে, খাওয়া শেষ করো চারুলতা, কাল সকাল থেকে তোমার শুটিং শুরু। মাঝপথে কাজ ফেলে পালিয়ে যাওয়াটা কিন্তু কোনো প্রফেশনাল অ্যাক্ট্রেসের লক্ষণ নয়। আই থিঙ্ক ইউ আর গেটিং মাই ওয়ার্ড, রাইট? চারুলতা বুঝতে পারল ওর চারপাশটা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। ও এখন শুধুই অর্কপ্রভ বসুর হাতের পুতুল। না আছে টাকা, না আছে পালানোর পথ। ডিনার টেবিলের ওই নিস্তব্ধতায় ও শুধু নিজের হার্টবিট শুনতে পাচ্ছিল। বুঝতে পারল আপাতত দ্বিতীয় পথটা বেছে নেওয়া ছাড়া উপায় নেই। খাবার শেষে চারুলতা যখন নিজের রুমে ফিরে যাচ্ছিল, ওর মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল, ঋত্বিক কি সত্যি ওকে এভাবে বিক্রি করে দিল? আর অর্কপ্রভ, এই মানুষটা সত্যিই কি ওকে রক্ষা করবে, নাকি ওর এই শান্ত ব্যবহারের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার জগৎ? চারুলতার মনে আজ ক্ষতের ওপর বিষের প্রলেপ লেগেছে। সকালের আলো দেখার জন্য আবার সেই নির্ঘুম প্রতীক্ষায় জেগে রইল ও। ভোরের আলো ফুটতে বাইরের দৃশ্য দেখে চারুলতা এক মুহূর্তের জন্য সব আতঙ্ক ভুলে গেল। দূরে রূপলি জলধারা পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে। পাহাড়ের গায়ে মেঘেদের আনাগোনা। এক মনে সেদিকেই তাকিয়েছিল চারুলতা। আর ঠিক তখনই বাগানের মধ্যে থেকে অর্কপ্রভ বেরিয়ে এলো। সাদা লিনেন শার্ট আর ট্রাউজারে ওকে ভোরের স্নিগ্ধতায় ভারী শান্ত দেখাচ্ছে। গুড মর্নিং চারুলতা। বাহ, তুমি তো দেখছি একেবারে তৈরি হয়ে আছো। ভালোই তো, চলো নদীর ধার থেকে একটু ঘুরে আসি। চারুলতা না বলতেই যাচ্ছিল, কিন্তু অর্কপ্রভ উত্তরের অপেক্ষা না করে একেবারে দ্রুত গতিতে নদীর দিকে হাঁটতে শুরু করলো। চারুলতা বুঝল এখানে একা একা রিসর্টে বসে থাকার চেয়ে ওদিকে যাওয়াই ভালো। অন্তত পালানোর যদি কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়। অর্কপ্রভকে অনুসরণ করতে শুরু করল। নদীর ধারে আসতেই ঠান্ডা হাওয়ায় চারুলতার অবিন্যস্ত চুলগুলো মুখে এসে পড়ল। বারবার সেগুলো কানের পাশে সরিয়ে দিচ্ছিল ও, আর আর চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। অর্কপ্রভর তীক্ষ্ণ নজর থেকে ওর এই অস্বস্তিটুকু বাদ পড়ল না। এই নদীর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার চারুলতা, একেবারে তোমার মনের মতো। কিন্তু পাথরের তলায় যেমন চোরা স্রোত থাকে, তোমার মনেও তেমনই কিছু একটা চলছে। কি আমি ঠিক বলছি তো? অর্কপ্রভর নরম গলাটা কানে আসতেই একটু সাহস পেল চারুলতা। বলে উঠল, স্যার, আমি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। মানে আমাদের শুটিংটা ঠিক কখন শুরু হবে? ইউনিট মেম্বাররা কি আজ বিকেলে চলে আসবে, নাকি বুঝতে পারছি না তাই। শোনো চারুলতা, শুটিং স্টার্ট হতে নয় করে মাস তিনেক দেরি আছে। হ্যাঁ, 3 মাস? তবে আপনি যে বললেন আজ থেকে কাজ শুরু, আপনি আপনি মিথ্যে কথা বললেন। মিথ্যে কথা? চারুলতা যে নিজের নামটাই আমার সামনে মিথ্যে বলেছে, যে চারুলতা হয়ে সানায়া সেজেছে, সে আমাকে মিথ্যেবাদী বলছে। দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা চারুলতা, অডিশনের দিন কেউ কি তোমাকে বারণ করেছিল নাকি
নিজের আসল নামটা বলতে? চারুলতা থতমত খেয়ে গেল। কি বলবে? ও কি বলবে যে ঋত্বিক ওকে এই রকম বলে পাঠিয়েছিল? ও মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আসলে আমার আমার নামটা তো বড্ড সেকেলে, তাই ভেবেছিলাম সানায়া নামটা হয়তো বেশি গ্ল্যামারাস। তা কে বলল যে তোমার এই চারুলতা নামটা সেকেলে ব্যাকডেটেড? চারুলতা মানে যার চলন বা ভঙ্গি লতার মতো সুন্দর। তোমার নামের মধ্যে না একটা স্নিগ্ধতা আছে। ভোরের নরম আলো অর্কপ্রভর মুখে এসে পড়েছে। ওর চোখের মণি দুটো এখন ধূসর দেখাচ্ছে, আর ওর গলার স্বরে একটা অদ্ভুত মায়া মায়া ব্যাপার। চারুলতা অর্কপ্রভুর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। মানুষটা কি সত্যি শয়তান, নাকি ও কোনো ভুল করছে? এই মুহূর্তে অর্কপ্রভকে কোনো দেবদূতের থেকে কম সুন্দর মনে হচ্ছিল না চারুর। কিন্তু পরক্ষণেই ঋত্বিকের কথা মনে পড়তেই চারুলতা নিজেকে সংযত করল। যদি শুটিং নাই থাকে তবে আমায় এখানে কেন নিয়ে এসেছেন আপনি? এভাবে আটকে রাখার মানে কি? তোমায় এখানে নিয়ে এসেছি বলতে পারো তোমায় চিনতে, জানতে, আর অবশ্যই বুঝতে। শোনো চারুলতা, আমার সিনেমায় কাজ করতে গেলে আমার অভিনেতাকে খুব ভালোভাবে জানাটা আমার জন্য বড় প্রয়োজন। তোমাকে আমার জানা দরকার, আর তোমারও আমায় জানাটা দরকার। না হলে না ওই কম্প্যাটিবিলিটিটা হয়ে ওঠে না। আর তাছাড়া আমাদের সিনেমার গল্পটাও তো তোমাকে শোনাতে হবে, তাই না? অর্কপ্রভর গলার স্বরে এমন একটা গভীরতা ছিল যে চারুলতা কিছুক্ষণের জন্য মূর্তি নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দটাও ভুলে গেল। ও বুঝতে পারছিল ও শুধু একটা ষড়যন্ত্রের ঘুঁটি হয়ে আসেনি। অর্কপ্রভ ওকে নিয়ে একটা বড় কোনো ছক কষছেন। সেটা সাফল্যের নাকি সর্বনাশের, তা সময় বলবে। ব্রেকফাস্ট টেবিলে মূর্তি নদীর ঠান্ডা হাওয়ায় চারুলতার সামনে রাখা অমলেট থেকে ধোঁয়া উঠছিল। অর্কপ্রভ কফির কাপে চুমুক দিয়ে দূরে পাহাড়ের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় শুরু করলো, আমার এই সিনেমার দেবী কোনো আধ্যাত্মিক শক্তি নয় চারুলতা। দেবী একটা খুব সাধারণ পরিবারের মেয়ে। ধরো যে দুপুরবেলা জানলার ধারে বসে সেলাই করে, কলেজের পড়া শেষ করে যে স্বপ্ন দেখত একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে তার, চাকরি করার চিন্তা ধরে নাও তার কখনো মাথায় আসেনি। এই দেবী শুধু চেয়েছিল একজন একজন মানুষকে পাগলের মতো ভালোবাসতে, আর তার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে। ও ভেবেছিল ভালোবাসাটাই হয়তো পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয়। তারপর সেই মেয়েটার স্বপ্ন পূরণ হলো? সে কি তার ভালোবাসাকে পেয়েছিল? ভালোবাসা সেটা সেটা না হয় তোলা থাক চিত্রনাট্যের জন্য। সবটা আজই জেনে ফেললে 15টা দিন কাটাবে কি করে? 15 দিন? আমি আমি এখানে 2 দিনও থাকতে পারবো না। এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো কাটছে, আমার দম বন্ধ লাগছে। আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। যেতে দেব,
এখান থেকে বেরোনোর তো কোনো রাস্তা নেই চারুলতা, অন্তত আমার পারমিশন ছাড়া তো নয়। তার চেয়ে বরং তোমার ওই রাগটা কমিয়ে কফিটা শেষ করে ফেলো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার প্রিয় রং কি? নীল নাকি হলুদ? হঠাৎ এইসব প্রশ্ন কেন? বললাম তো, আমি তোমায় চিনে নিতে চাই। বলো না, প্রিয় খাবার কি? বিরিয়ানি নাকি নর্মাল ডাল ভাত আলু ভাজা? চারুলতা প্রথমে রেগে থাকলেও অর্কপ্রভর সহজ আর বন্ধুত্বপূর্ণ গলার স্বর ওকে কেমন যেন শান্ত করে দিল। ও আবার ধীর পায়ে চেয়ারে বসে পড়ল। বুঝতে পারল না কখন নিজের অজান্তেই অর্কপ্রভর সব প্রশ্নের উত্তর দিতে শুরু করে দিয়েছে। আমার আমার হলুদ রং খুব প্রিয়। দ্যাটস গ্রেট। খাবারে আমি মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারি খুব ভালোবাসি। ওয়াও। আর রেস্তোরাঁর খাবার আমার একদম সহ্য হয় না। আর আর ভবিষ্যৎ, মানে জিজ্ঞেস করতে চাইছি, ভবিষ্যতে তুমি কি হতে চাও? বড় স্টার নাকি নামকরা দক্ষ থিয়েটার আর্টিস্ট? চারুলতা কিছুক্ষণ অর্কপ্রভর চোখের দিকে তাকিয়ে রইল। কেন জানে না, এই মুহূর্তে ওর মনে হলো ঋত্বিক বা ওর সেই গোপন মিশন সবটা অনেক দূরে। ও এক অদ্ভুত ঘোরের মধ্যে বলতে শুরু করলো ওর সেই ছেলেবেলার স্বপ্নের কথা। কিভাবে ও বৃষ্টির দিনে একা একা রবীন্দ্রনাথ পড়তো, কিভাবে মঞ্চের ওই কাঠের তক্তাগুলো ওকে একটা অন্য জগতের হদিস দিত। ও ওর থিয়েটার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার সবটুকু উজাড় করে দিল এই অচেনা লোকটার কাছে। অর্কপ্রভ খুব মন দিয়ে শুনছিল। ওর সেই তীক্ষ্ণ আর অহংকারী চাউনিটা এখন অনেক কোমল। চারুলতা একবারের জন্য ঋত্বিকের নাম মুখে আনলো না, এমনকি ঋত্বিকের কথা ওর মনেই পড়ল না। এই নির্জন ডুয়ার্সের কোলে এক অচেনা রহস্যময় মানুষের সামনে ও সানায়া নয়, স্রেফ চারুলতা হয়ে প্রাণ খুলে কথা বলছিল। মাঝে মধ্যে আবার দু একটা বুদ্ধিদীপ্ত রসিকতাও করছিল অর্কপ্রভ। চারুলতা হেসেও উঠছিল, অথচ কিছুক্ষণ আগেই পালাবার জন্য পথ খুঁজছিল। চারুলতা চোখ সরিয়ে যখন আবার নদীর দিকে তাকালো, মনে হলো এই 15 দিন হয়তো খুব একটা খারাপ কাটবে না। কিন্তু ও জানতো না এই সহজ কথোপকথনের আড়ালে অর্কপ্রভ আসলে ওর মনের প্রতিটা কোণ মেপে নিচ্ছে। ও বুঝতে পারল না ও কি সত্যি সহজ হচ্ছে, নাকি অর্কপ্রভর পাতা কোনো মায়া জালের দিকে পা বাড়াচ্ছে। জানো চারুলতা, তোমার ওই হাসির সময় চোখের কোণে যে ছোট টোলটা পড়ে, ওটা ডিরেক্টররা সোনার দামে কেনে। এটাকে হারিয়ে যেতে দিও না। বাই দ্য ওয়ে, রোদ করা হচ্ছে, চলো ভিতরে যাই। নদীর ধার থেকে ফিরে এসে চারুলতা আবার সেই একই মরিয়া চেষ্টা চালালো। বারান্দায় গিয়ে হাত উঁচিয়ে সিগন্যাল খোঁজার, ফোনের সেটিংস বারবার চেক করা, কিন্তু ফল সেই শূন্য। হতাশা নিয়ে ও নিজের ঘরে গিয়ে খাটে গা এলিয়ে দিল। সাথে আনা একটা পুরনো কবিতার বই খুলে পাতায় মন দেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই দরজায় মৃদু টোকা। লক্ষ্মী এসেছে, হাতে করে একটা সুন্দর প্যাকেট নিয়ে। ম্যাডাম, আসবো? ও তুমি, বলো। ম্যাডাম, স্যার এটা পাঠালেন, বললেন এটা পড়ে লাঞ্চ টেবিলে চলে আসতে। চারুলতার ভ্রু কুঁচকে গেল। মনে মনে ভাবল, তাহলে শেষ পর্যন্ত আর 5টা পুরুষ মানুষের মতো মেয়েদের ইমপ্রেস করা শুরু করলো অর্কপ্রভ। শুরুটা হলো উপহার দিয়ে। গিফট? আমি কোনো উপহার নিতে পারবো না, এটা ওনাকে
ফেরত দিও, আমার লাগবে না। এটা উপহার নয় ম্যাডাম, কস্টিউম। কস্টিউম? কিন্তু আজ তো শুটিং নেই। শুটিং নেই, কিন্তু আপনি যে ক্যারেক্টারটা করছেন সেটার জন্য এই ড্রেসটায় আপনাকে অভ্যস্ত হতে হবে। লক্ষ্মী আর কিছু বলল না, অপেক্ষাও করল না, শুধু প্যাকেটটা রেখে চলে গেল। কৌতূহলবশত চারুলতা প্যাকেটটা খুলে দেখল একটা সালোয়ার কামিজ, লখনৌ কাজ করা, তবে স্লিভলেস নয়, বরং বেশ ঘেরওয়ালা একটা কামিজ, আর তার সঙ্গে চুড়িদার। ডিজাইনটা ঠিক এখনকার মতো নয়, কেমন যেন একটা 80 দশকের সিনেমার নায়িকাদের মতো। তবে এখন পুরনো দিনের এইসব ফ্যাশন আবার ট্রেন্ডে। চারুলতা আয়নার সামনে এসে সালোয়ার কামিজটা গায়ে ফেলে ধরে দেখল। বোধহয় একটু ঢিলে ঢালা হবে ঠিকই, কিন্তু রংটা ওর গায়ের রঙের সঙ্গে দারুণ মানাচ্ছে। ও মনে মনে ভাবল, এই লোকটার কথার অবাধ্য হয়ে লাভ নেই। যদি ওর সব শর্ত মেনে চলে তাহলে হয়তো 2-1 দিন আগেই মুক্তি পাওয়া গেলেও যেতে পারে। তাই সেই চেষ্টা করাই ভালো। চারুলতা দ্রুত কস্টিউম বদলে নিয়ে ডাইনিং হলের দিকে পা বাড়ালো। লাঞ্চ টেবিলে অর্কপ্রভ তখন গম্ভীর মুখে কিছু একটা স্ক্রিপ্ট পড়ছিল। চারুলতাকে এই কস্টিউমে দেখে ওর চোখের চাহনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন নিজের চোখের সামনে জীবন্ত দেবীকে দেখতে পাচ্ছে। বাহ, অসাধারণ! তোমাকে তো একদম অরিজিনাল চরিত্রের চেয়েও বেশি অরিজিনাল মনে হচ্ছে। বসো, লাঞ্চ শুরু করা যাক। চেয়ারটা টেনে বসে পড়ল চারুলতা, তারপর বলল, আমাকে দিয়ে এই 15 দিনে ঠিক আর কি কি করবেন বলে ভেবেছেন স্যার? পোশাক তো বদলালেন, আর কি কি বদলাতে হবে? না, আর তেমন কিছু নয়, শুধু তোমায় এই স্ট্রাগলটা ফিল করতে হবে। তুমি তো জানো না চারুলতা, আজ এই যে কালো এসইউভি, 5 স্টার রিসর্ট, আমায়, এই সব কিছু দেখছো, এর পিছনে ঠিক কতগুলো বিনিদ্র রাত আছে না, সেটা তোমার জানাটা সম্ভব নয়। আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম, মেসের ভাড়া দেওয়ার মতো টাকাটাও থাকতো না আমার কাছে। অবাক হচ্ছ? জানো তো, টলিগঞ্জের স্টুডিওর বাইরে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থেকেছি, জলে ভিজেছি, শীতে কেঁপেছি, শুধু একটা ব্রেক পাবো এই আশায়। আর নিয়তির কি পরিহাস দেখো, তুমি সেটা কত সহজে পেয়েও গেলে। হ্যাঁ, ওই তোমার নাম চেঞ্জ ছাড়া আর বানিয়ে কয়েকটা মিথ্যে বলা ছাড়া খুব একটা স্ট্রাগল তো তোমাকে। চারুলতা নিঃশব্দে কথাগুলো শুনছিল, খোঁজাগুলো হজম করছিল। অর্কপ্রভর মতো প্রভাবশালী মানুষের মুখে তার অতীত লড়াইয়ের গল্প ওকে কিছুটা বিস্মিত করল। ওর কথা বলার মধ্যে একটা গভীর সততা ছিল, যা সচরাচর এই গ্ল্যামার দুনিয়ায় মানুষদের মধ্যে খুব একটা দেখা যায় না। চারুলতা একবার ভাবল, ও কি প্রশ্ন করবে? ইন্টারনেটে ওর সম্পর্কে যে এত কন্ট্রোভার্সি, এই মহিলাদের সঙ্গে বিভিন্ন জায়গায় নাম জড়ানো, সেগুলো কি সত্যি? কিন্তু নিজেকে তৎক্ষণাৎ সংযত করল। না, এখনই সবটা জিজ্ঞাসা করা বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে। লোকটাকে আরো একটু বোঝা প্রয়োজন। কি ভাবছো চারুলতা? আমার স্ট্রাগল শুনে নিশ্চয়ই মায়া হচ্ছে নাকি? না না, মায়া নয়, আমি শুধু ভাবছি মানুষ সফল হওয়ার পর
কেন নিজের অতীতটা ভুলে যায়? আপনার আপনার গল্পের সেই মেয়েটা যে শুধু সংসার চেয়েছিল, সে কি সত্যি আপনার জীবনে কোনোদিন এসেছিল? মানে এটা কি সেরকম কোনো মেয়ের গল্প? না। সেই উত্তরটা পেতে না হয় সময়ের হাতে সবটা ছেড়ে দাও। তবে এটুকু বলতে পারি, কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের কিছু শেখাতে, আর কিছু মানুষ আসে আমাদের বদলে দিতে। খাওয়া শেষ হলেও চারুলতার মনে মেঘ জমতেই থাকলো। অর্কপ্রভর সান্নিধ্য ওকে একটা বিচিত্র দ্বন্দ্বে ফেলে দিচ্ছে। কখনো মনে হচ্ছে দেবদূত, কখনো ধূর্ত শিকারী। ওদিকে ঋত্বিকের কথা ভেবে বুকটা কেঁপে উঠছে। ঋত্বিক নিশ্চয়ই খুব চিন্তায় পড়ে আছে। ও হয়তো ভাবছে চারুলতার কোনো বিপদ হলো। চারুলতা মনে মনে নিজেকে ধিক্কার দিল। ইস, যদি একবার ঋত্বিককে খবরটা দেওয়া যেত! ঋত্বিক নিশ্চয়ই ওকে উদ্ধার করার জন্য পাগলের মতো খুঁজছে। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। জানলার বাইরে দীর্ঘ রাত অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে লক্ষ্মী আবার এলো, সঙ্গে লক্ষ্মীর ভাষায় চা আর বিস্কুট। এদিকে চারুলতা তখন ফোনের নেটওয়ার্কটা পাওয়ার জন্য একেবারে হাত তুলে এদিক ওদিকে ফোনটা ঘোরাচ্ছে। এই নেটওয়ার্কটা ছাই পাওয়াও যায় না। একটু একটু এদিকটা, হ্যাঁ এখানে। ধুর বাবা, ওফ! শুধু শুধু চেষ্টা করছেন, এখানে নেটওয়ার্ক থাকে না ম্যাডাম। চমকে উঠে দ্রুত ফোনটা লুকিয়ে ফেললো চারুলতা। কিন্তু তারপর কিছু একটা ভেবে নিয়ে ও বলতে শুরু করলো, হ্যাঁ দেখো না, বাড়িতে একটু ফোন করব, নেটওয়ার্কই নেই। কি যে করি! এই যুগে নেটওয়ার্ক নেই এরম হতে পারে? বিশ্বাস করা যায়? আচ্ছা, তোমারও তো বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, মানে তোমার বাবা মা। তুমি কি করো? এখনো সেই পুরনো দিনের মতো চিঠি লেখো? সামান্য লাজুক হাসলো লক্ষ্মী, তারপর বলল, চিঠি কেন লিখবো ম্যাডাম, আমাদের অত দরকার পড়ে না। হ্যাঁ, তবে যদি খুব প্রয়োজন হয়, ওই মূর্তি নদীর ধারে বড় যে পাথরটা আছে না, ওর কাছে গিয়ে দাঁড়াই। ওখানেই একমাত্র ফোনের টাওয়ার পাওয়া যায়। তাও খুব জুৎসই নয়, কথা মাঝে মাঝেই কেটে যায়। আমাদের মতন মানুষজনের ওইটুকুই যথেষ্ট। আপনাদের মতন সারাক্ষণ ফোনের দরকার আমাদের তো হয় না। কথাগুলো এক নাগাড়ে বলে চুপ করে গেল লক্ষ্মী। মনে হলো অনেকটা বেশি বলে ফেলেছে বোধহয়। ওকে চুপ করে যেতে দেখেই আবারও বলে উঠল চারুলতা, ওই ওই দিকটা, ওই 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 নদীর পাড়ের ওই দিকটা, ওই বড় পাথরের দিকটায়। লক্ষ্মী আবারও বলল, হ্যাঁ ম্যাডাম, ওদিকেই। তবে অনেকটা দূর তো, আপনি আবার একা একা যাবেন না যেন। বুনো জন্তু জানোয়ারের ভয় আছে, আবার স্যারও বকাবকি করবেন। নিন নিন, চাটা খেয়ে নিন, জুড়িয়ে যাচ্ছে। কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল লক্ষ্মী। চারুলতার মনে হলো ও যেন অন্ধকার সুড়ঙ্গের শেষে এক টুকরো আলো দেখতে পেয়েছে। বুকটা দুরু দুরু করতে থাকলো। ঋত্বিক নিশ্চয়ই ওর কোনো খবর না পেয়ে দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এখনই ওকে জানানো দরকার। দ্রুত উঠে পড়ল চারুলতা। তারপর ফোনটা ওড়নার আড়ালে লুকিয়ে বেরিয়ে গেল রিসর্ট থেকে। দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো নদীর দিকে। মনে তখন একটা কথাই চলছে, যদি জানতে পারে অর্কপ্রভ যে নেটওয়ার্কের হদিশও পেয়েছে, তবে আর রক্ষে নেই। দ্রুত হাঁটতে শুরু করলো। সূর্য তখন প্রায় ডুবুডুবু। পেছন ফিরে তাকাচ্ছে না একবারও চারুলতা। দ্রুত পায়ে হেঁটে চলেছে শুকনো পাতার উপর পা ফেলে। শেষে একেবারে পাথরের কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলো। হ্যাঁ, এই জায়গাটা, এখানেই বড় পাথরটা, এখানে, তার মানে নেটওয়ার্ক, ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো নেটওয়ার্ক নেটওয়ার্ক। উদ্গ্রীব হয়ে ঋত্বিকের ফোন ধরার অপেক্ষা করতে থাকলো চারুলতা।
ঋত্বিকের ফোন রিং হচ্ছে। প্লিজ 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 ফোনটা ধরো ঋত্বিক। হ্যালো হ্যালো ঋত্বিক। হ্যালো চারু, এতক্ষণে সময় হলো? ওখানে কি হচ্ছে? কোনো প্রমাণ পেলে? ওর ল্যাপটপ আর ডায়েরি চেক করেছো? ঋত্বিক আমি এখানে একা, খুব ভয় করছে। তুমি তুমি জিজ্ঞাসা করছো না তো আমি কেমন আছি? লোকটা আমার আসল নাম জানে ঋত্বিক, আমায় চিনে ফেলেছে। কি নাম জেনে ফেলেছে? তাহলে তো আরো সাবধানে থাকতে হবে। দেখো চারু, যখন এত দূর পৌঁছে গেছো তখন প্রমাণ ছাড়া ফেরা যাবে না। যে কোনো উপায়ে ওকে এক্সপোজ করতে হবে। আমার খুব ভয় করছে ঋত্বিক, আমি আর পারছি না, আমি কালই ফিরে যেতে চাই। খবরদার, এখন ফেরার কথা মাথাতেও আনবে না। তোমাকে যে হিডেন ক্যামেরাটা দিয়েছি ওটা দিয়ে যেভাবেই হোক ওর সিক্রেট রেকর্ড করো। সুযোগ বুঝে আমায় ভিডিও পাঠাবে। তোমার কি আমাকে নিয়ে একটুও চিন্তা হচ্ছে না? আমার সাথে কিছু হয়ে গেলে তোমার ওই খবরগুলোর দাম থাকবে? ঋত্বিক হঠাৎ থমকে গেল, তাড়াতাড়ি গলার স্বর বদলে ফেলে বলল, তোমায় নিয়ে চিন্তা আছে বলেই তো বলছি, কাজটা তাড়াতাড়ি শেষ করো। তুমি শুধু ভিডিওটা পাঠাও, আমি তোমার লোকেশনটা ট্র্যাক করে ঠিক পৌঁছে যাব। একটু ভয় পেও না জানো, মন দিয়ে কাজটা করো। আমাদের ভবিষ্যতের জন্য এটা করতেই হবে। কিন্তু ঋত্বিক আমি কিন্তু নট বে। হ্যালো 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 ঋত্বিক, হ্যালো। হঠাৎ করেই নেটওয়ার্ক হাওয়া। হ্যালো। চারুলতা একেবারে ধপ করে পাথরের ওপর বসে পড়ল। ঋত্বিকের গলাটা এখনো কানে বাজছে। ওর গলায় ভালোবাসার চেয়ে জেদ আর স্বার্থপরতা অনেক বেশি ছিল। যে মানুষটার জন্য ও সব ছেড়ে এখানে এলো, সেই মানুষটা ওকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে। নদীর অন্ধকারের দিকে তাকিয়ে ওর মনে হলো, ও কি তবে ভুল মানুষের ওপর ভরসা করে ফেলেছে? হঠাৎ শুকনো পাতার মর্মর শব্দ। চমকে উঠল চারুলতা। কোনো জন্তু জানোয়ার, নাকি আড়াল থেকে ওর কথা কেউ শুনে ফেলেছে? এদিকে ফোনটা কেটে যাওয়ার পরেই একটা হাত এসে ঋত্বিকের কাঁধে ঠেকল। ঋত্বিক ঘুরে দেখল সুদীপাদি। দেখ ঋত্বিক, সুযোগ কিন্তু বারবার আসে না। চারুলতাকে বল অর্কপ্রভর বিশ্বাস অর্জন করতে। তাতে যদি ছোটোখাটো কোনো কম্প্রোমাইজও করতে হয়, ও যেন পিছিয়ে না আসে, বুঝলি? আমাদের শুধু রেজাল্ট চাই, যেভাবেই হোক ভিডিও ক্লিপগুলো আমাদের হাতে আসা চাই। ফেল করলে কিন্তু সবারই বিপদ। সুদীপাদির কথা শুনে ঋত্বিকের বুকের ভেতরটা খানিকক্ষণের জন্য কেমন করে উঠল। চারুলতার অসহায় মুখটা চোখের সামনে ভেসে উঠল, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ে গেল বিগত কয়েকদিনের কথা। চারুলতাকে টোপ হিসাবে পাঠানোর পর শ্রেয়া ম্যামের ব্যবহার পুরো পাল্টে গেছে। আগে শ্রেয়া ম্যাম সেভাবে সম্মানই করতো না, কিন্তু এখন সুদীপাদির মতো শ্রেয়াদিও ছোট ভাইয়ের মতো স্নেহ করে আগলে রাখছে ঋত্বিককে। ওর চাকরিটা এখন প্রায় পাকা। শ্রেয়াদির প্রতিশ্রুতি দেওয়া সেই নতুন বাইকটাও ও খুব তাড়াতাড়ি পাবে। সম্মানের হাতছানি আর গ্ল্যামারের নেশা ওর বিবেককে যেন মুহূর্তেই পাথর করে দিল। মাথা নিচু করে সবটা শুনল, তারপর ফোনটা হাতে শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলল, চিন্তা করো না দিদি, যেভাবেই হোক সবটা জেনেই ছাড়বো আমি। কি হলো চারুলতা? বাইরে দাঁড়িয়ে রইলে যে? বাইরে দাঁড়িয়ে থাকলেই কি রাতটা কেটে যাবে চারু? যাবে না। ভেতরে এসো, দরজাটা বন্ধ করে দাও। তুমি এই এত রাতে আমায় ডাকলে? মানে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা তো আমরা কাল সকালেও করতে পারতাম, তাই না? স্ক্রিপ্ট? হ্যাঁ, স্ক্রিপ্ট, চিত্রনাট্য। ওসব তো দিনের বেলার জন্য চারু,
রাতের বেলা অন্য কথা হয়। তুমি তো জানোই আমার ছবিতে ব্রেক পেতে গেলে শুধু অভিনয় জানলেই চলে না, অনেক কিছু বুঝতে হয়, ইউ নো। তুমি তুমি এসব কি বলছো? তুমি তো এরকম নো। আর তুমি কি ড্রিঙ্ক করে? হ্যাঁ, ড্রিঙ্ক। মানুষ মানুষ এক এক সময় এক এক রকম থাকে চারু, ডিফারেন্ট শেডস অফ ক্যারেক্টার। তুমি কি ভেবেছিলে ডুয়ার্সের এই নির্জন বাংলোতে আমি তোমাকে শুধু কবিতা শোনাতে? ঋত্বিক তোমাকে বলেনি অর্কপ্রভ বাসুর দেবী হতে গেলে ঠিক কতটা মূল্য চোকাতে হয়? আজ রাতে আমরা কেউ অভিনয় করব না চারু। আজ রাতটা তোমার আর আমার। তোমার ওই স্নিগ্ধ মুখোশটা আজ খুলে ফেলবে নাকি আমি সেটা খুলে নেব? কোনটা চারু? ওপস, সানায়া। না না। ধরফর করে বিছানায় উঠে বসলো চারুলতা। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে। দরদর করে ঘামছে। অর্কপ্রভর সাজানো গোছানো এই রিসর্টটা এখন সোনার খাঁচার মতো মনে হচ্ছে ওর। বড্ড দম বন্ধ হয়ে আসছে। কেন এই স্বপ্নটা দেখলো? ভোরবেলার স্বপ্ন। মা যে বলতো ভোরের স্বপ্ন সত্যি হয়। লোকটা কি তাহলে আদতেই জানোয়ার? শুধু একটা সুযোগের অপেক্ষায় বসে আছে ওঁত পেতে? না, আর ভাবতে পারছে না চারুলতা। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে ছুটল জানলার দিকে। এখন একটু মুক্ত বাতাসের বড্ড প্রয়োজন ওর। জানলাটা খুলতেই যেন একটা টাটকা পাহাড়ি বুনো হাওয়া চারুলতার চোখে মুখে এসে পড়ল। বেশ অনেকক্ষণ পর ওর ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে ম্লান হাসি। রিসর্টের পিছনে বড় বড় গাছপালায় ভরা জমিটায় একদল স্থানীয় বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলো করছে, আর তাদের সঙ্গেই ফুটবল খেলছে অর্কপ্রভর পরনে একটা অত্যন্ত সাধারণ টি শার্ট আর সঙ্গে ট্রাউজার্স। কপালে বিন্দু বিন্দু ঘাম। ওকে দেখে বোঝার উপায়ই নেই যে সে নাকি টলিউডের এক দুঁদে প্রডিউসার, যাকে ঘিরে মিডিয়া পাড়ায় নানান রকম গসিপ চলতেই থাকে, বিতর্ক যার পিছু ছাড়ে না। বাচ্চাদের সঙ্গে তার এই হাসাহাসি হৈ হুল্লোড় করে প্রাণবন্তভাবে খেলার মুহূর্তটা দেখে চারুলতা একটু থমকে গেল। মনে মনে ভাবল, তবে কি মানুষটাকে সে বড়ই ভুল বুঝছে? যে মানুষটা অত ছোট ছোট সরল বাচ্চাগুলোর সঙ্গে এত সহজভাবে মিশে যেতে পারে, সে কি সত্যি এতটা নিষ্ঠুর যতটা চারুলতা ভাবছে? নাকি ঋত্বিক আর সুদীপাদির বলা কথাগুলোই সত্যি? চারুলতা জানে না। প্রকৃতপক্ষে দোষ কার এমনকি ঠিকও করতে পারছে না, কোনো একটা সিদ্ধান্তে আসতে পারছে না। একটা অদ্ভুত দোটানার মধ্যে পড়ছে। ঠিক আধ ঘন্টা পর হঠাৎই ওর সম্বিত ফিরল। দরজায় টোকা। দরজা খুলতেই দেখতে পেল সদা হাস্যময়ী লক্ষ্মীকে। লক্ষ্মীর হাতে একগোছা কাগজ। লক্ষ্মী বলে গেল স্ক্রিপ্টটা দেখে গো থ্রু করে নিতে, আর 1 ঘন্টা পরেই নাকি স্যার বেরিয়ে যাবেন। আর স্যারের সঙ্গে চারুলতাকেও নাকি যেতে হবে জঙ্গলের রাস্তায়।
আজ নাকি তাদের প্রথম আউটডোর শ্যুট। ব্যাপারটা জেনে খানিকটা চারুলতা অবাক হলো বই কি। কারণ আর কিছুই নয়, স্ক্রিপ্টের সঙ্গে রয়েছে একটা সুন্দর বাক্স। পিচ বোর্ডের বাক্সটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো একটা ঢাকাই জামদানি, ঘিয়ে রঙের, তার উপরে লাল সুতোর কাজ করা, সঙ্গে মানানসই গয়না। খানিক অবাক হলো চারুলতা। পোশাকটা দেখে মনে হলো খানিকটা সেই 80-90 দশকের কস্টিউমের মতোই, ভীষণ সুন্দর, আভিজাত্যে মোড়া। চারুলতা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আয়নার সামনে দাঁড়ালো। ওর নিজের ভিতরের দ্বন্দ্বটা এখন শুধুমাত্র আর অর্কপ্রভকে নিয়ে নয়, বরং ওর নিজের বিশ্বাসের বিরুদ্ধে। ও বুঝতে পারল এই খেলায় যেভাবেই হোক না চাইতেই ও জড়িয়ে পড়েছে, কিন্তু পালানোর কোনো রাস্তা নেই। একটা মানুষকে ভুল প্রমাণ করতে এসে আমি নিজেই বন্দী হয়ে গেলাম। গাড়িতে যেতে যেতে স্ক্রিপ্টের পাতায় মন দেওয়ার চেষ্টা করছিল চারুলতা। বাইরে ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল দ্রুত পিছনে সরে যাচ্ছে। দৃশ্যটা দেবী আর তার প্রেমিক মৃন্ময়ের। মৃন্ময় একটা চাকরি পেয়েছে। চোখে মুখে আগামীর স্বপ্ন নিয়ে সে দেবীকে প্রস্তাব দিতে এসেছে যে দেবীকে বিয়ে করে নতুন সংসার পাততে চায়। কিন্তু দেবী বাস্তববাদী। সে জানে মৃন্ময়ের এই ছোট চাকরি তার পরিবার কখনোই মেনে নেবে না, আর পরিবারের অমতে আর কর্তব্যের চাপে দেবী নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেবে। স্ক্রিপ্টটা পড়তে পড়তে চারুলতার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এক অদ্ভুত সমাপতন। এই মৃন্ময় আর ঋত্বিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মৃন্ময় দেবীকে আগলে রাখতে চায়, আর ঋত্বিক ওকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। হঠাৎ করেই মনে একটা প্রশ্ন এলো চারুলতার। ও অর্কপ্রভকে প্রশ্নটা করল। স্যার, বলছি এই দেবী চরিত্রটা তো আমি করছি, কিন্তু মৃন্ময়ের চরিত্রটা, মানে যিনি অভিনয় করবেন, মানে সেই হিরো কি চলে এসেছে? মানে ইউনিটের কাউকেও তো দেখছি না, মানে আমি ঠিক। অর্কপ্রভ ওর দিকে ঘুরে তাকালো। আজ ড্রাইভারের পাশের সিটে অর্কপ্রভ। এতক্ষণ লক্ষ্যই করেনি চারুলতা। অর্কপ্রভর পরনে আজকে ধুতি আর সেই সঙ্গে ফতুয়া। হিরো কোথায়? খুব ভাবাচ্ছে না? শোনো চারুলতা, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। তার আগে দেখি তুমি দেবী হওয়ার যোগ্য কিনা। তার পরীক্ষাটা তো তোমায় আগে দিতে হবে। আর রইল পরে মৃন্ময়। আজ না হয় মৃন্ময় চরিত্রটাতে আমি প্রক্সি দিয়ে দিই, চলবে? কেন স্যার? মানে অফিসিয়ালি তো আমি কন্ট্রাক্ট সাইন করেছি, কাজটা তো আমিই করছি, তাহলে আবার যোগ্যতা? কন্ট্রাক্ট, হ্যাঁ কন্ট্রাক্ট। আসলে কি জানো তো, ওটা স্রেফ কয়েকটা কাগজের টুকরো চারুলতা। ওটা ছিঁড়ে এই মূর্তি নদীর জলে ভাসিয়ে দিতে আমার জাস্ট 2 মিনিট লাগবে। তাই কন্ট্রাক্টের কথা আমায় মনে করিয়ে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, ওই কন্ট্রাক্টের যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট তোমার দিক থেকে তুমি করো, তাহলে জানো তো তার মূল্যটা অনেক। এই দেখো, কথায় কথায় পৌঁছেও গেছি। নাও নেমে পড়ো, নামতে হবে আমাদের এখানেই। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই জঙ্গলের নীরবতা যেন কয়েক গুণ বেড়ে গেল। ঝিঝি পোকার ডাক আর অদ্ভুত একটা নিস্তব্ধতা। দুপাশে ঘন জঙ্গল,
মাঝখানে সরু রাস্তাটা দিয়ে হাঁটতেও একটু ভয় ভয় করবেই। জঙ্গলের বেশ কিছুটা গভীরে ঢুকে একটা প্রাচীন বটগাছের নিচে এসে দাঁড়ালো ওরা দুজন। অর্কপ্রভ যখন গাছের নিচে গিয়ে দাঁড়ালো, তাকে যেন ঠিক স্ক্রিপ্টের পাতা থেকে উঠে আসা মৃন্ময় চরিত্রের মতোই দেখাচ্ছে। চারুলতা, এদিকে, হ্যাঁ এদিকে এসো। ওই জায়গাটা, হ্যাঁ দাঁড়াও, ওখানটাতেই দাঁড়াও। আচ্ছা, তোমার তো স্ক্রিপ্ট অলরেডি মুখস্থ। ঠিক আছে, আমি তাহলে অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে দৃশ্যটা শুরু করো। চারুলতা একটু অপ্রস্তুত, তবুও নিজেকে সামলে প্রথম ডায়লগটা ও বলল, তাহলে শুরু করি। অ্যাকশন। মৃন্ময়, তুমি আমাকে এখানে এখানে ডেকেছ? দেবী, দেবী তুই কেন বুঝিস না? আমার চাকরিটা কিন্তু প্রায় পাকা হয়ে গেছে। এবার তো আর বাধা দেওয়ার কেউ নেই। চল না, চল না দেবী, আজই এই গ্রামের মায়া কাটিয়ে আমরা আমরা বড় শহরে চলে যাই। যাবি? না মৃন্ময়, সম্ভব নয়। বাবা অসুস্থ, ভাইয়ের পড়ার খরচ, আমি স্বার্থপরের মতো তো যেতে পারি না। ডিসগাস্টিং! কি অভিনয় হচ্ছে এগুলো? মনে হচ্ছে শুধু সংলাপগুলো পড়ছো, আওড়ে যাচ্ছ জাস্ট। তুমি না থিয়েটার করতে, এভাবে সংলাপ বলতে তুমি? চারুলতা একটু ভয় পেয়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে আবারও বলল, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি স্যার, আবার বলছি। না মৃন্ময়, সম্ভব নয়। বাবা অসুস্থ, ভাইগুলোর পড়ার। কাট! কি হচ্ছে এসব? এটা তোমার অভিনয়? এটাকে অভিনয় বলে চারুলতা? আমার তো মনে হয় তুমি ইন্টেনশনালি খারাপভাবে অ্যাক্ট করছো। আমি জানি তুমি এর থেকে বেটার পারবে। তোমার চোখ বলে দিচ্ছে তুমি এর থেকে বেটার পারবে, কিন্তু তুমি কেন শুধু শুধু? বাই দ্য ওয়ে, কাকে খুঁজছো তুমি এই জঙ্গলের আড়ালে? কি আসবে তোমার সামনে? চারুলতা দমে গিয়ে দাঁড়িয়ে রইল, ওর গলার স্বরটা কেমন যেন বদলে যাচ্ছে। কি হলোটা কি? তুমি কি ভাবছো আমি তোমাকে স্রেফ বেড়াতে নিয়ে এসেছি? স্ক্রিপ্টের এই দেবী মেয়েটা না নিজের রক্ত জল করে তার পরিবারকে আগলে রাখছে। তার চোখে মুখে সেই যন্ত্রণা, সেই আবেগ থাকবে, তার তো লেশ মাত্র তোমার ফেশিয়াল এক্সপ্রেশনে নেই। আমি এরকমই পারি। শাট আপ! এর থেকে বেটার তুমি পারবে বলেই আমি তোমাকে সিলেক্ট করেছি। আমার চোখ মোটেই ভুল বলে না। নিজের ভেতরের আগলটা ভাঙো, ভেঙে বের করো নিজেকে। চারুলতার ভেতরটা অপমানে ভেঙে পড়ল। গত রাতের রাগ, অভিমান সবকিছু যেন ক্ষোভে ফেটে পড়ল। ওর মনে হলো ওকে সবাই কেবল ব্যবহার করছে। কেমন একটা বিষাক্ত যন্ত্রণা ছড়িয়ে পড়ল। নিজের সব নিয়ন্ত্রণ হারিয়ে অর্কপ্রভর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে চিৎকার করে উঠল। কিন্তু এবার স্ক্রিপ্টের ধরা বাঁধা সংলাপ বলল না। ওর নিজের জীবনের জ্বালাগুলোই যেন ডায়লগ হয়ে বেরিয়ে এলো। কেন যাব আমি? কেন যাব তোমার সাথে মৃন্ময়? এক মুঠো ভাতের লোভে? নাকি তোমার কেরিয়ারের সিঁড়ি হতে? ত্যাগের কথা বলছো? তুমি জানো আমার বাড়ির প্রতিটা ইঁট আমার চোখের জলে ভেজা। বাড়ির লোক মেনে নেবে না সেটা আমার বাহানা। আসল কথা হলো আমি ভয় পাই তোমাদের মতো মানুষদের, যারা ভালোবাসার নামে আমাদের মতো মেয়েদের স্রেফ দাবার ঘুঁটি বানায়। আমার নিজস্ব পৃথিবী আছে মৃন্ময়, আর সেখান থেকে আমি কোথাও যেতে চাই না। আমি মুক্তি চাই না। অর্কপ্রভ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চারুলতা কথাগুলো বলার পর হাঁপাচ্ছিল, চোখের জল বাঁধ মানছিল না। ডায়লগগুলো স্ক্রিপ্টে তো ছিলই না। নিজের অজান্তেই দেবী চরিত্রের সঙ্গে সঙ্গে নিজের জীবন জড়িয়ে ফেলেছে চারুলতা।
ওর চোখের মণি দুটো এক্কেবারে স্থির। চারুলতার এই আকস্মিক বিস্ফোরণ আর স্ক্রিপ্ট বহির্ভূত তীব্র সংলাপগুলো একেবারে অবাক করে দিয়েছে অর্কপ্রভকে। ওর মতো পোড় খাওয়া ডিরেক্টর প্রডিউসারও মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তারপর হঠাৎই চিৎকার করে উঠল অর্কপ্রভ। এক্সেলেন্ট, সাব্বাস! এটাই তো আমি চেয়েছি। এই চোখ, এই তেজ, পারফেক্ট শট চারুলতা। তুমি তো আজ যা যা ডায়লগ বললে সেগুলো কিছু স্ক্রিপ্টে ছিলই না। আউট অফ দ্য স্ক্রিপ্ট তুমি দেবী চরিত্রটার মধ্যে ঢুকে পড়েছ। এটাই তোমার সাকসেস। এই ঘন জঙ্গলের ভিতর চারুলতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বোধহয় প্রথমবার চারুলতা নিজের মুখোশটাকে সরিয়ে রেখে ভিতরের নিজস্বতা নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে অর্কপ্রভর। তারপর কেটে গেছে দিন দুয়েক। দৃশ্যপট অনেক বদলে গেছে। অর্কপ্রভর সঙ্গে একের পর এক স্পট ভিজিট করে সংলাপ বলা প্র্যাকটিস করতে করতে চারুলতা যেন নিজের অস্তিত্ব হারিয়েই ফেলেছে। হয়ে উঠেছে দেবী চরিত্রটা ওর মনের ওপর অদ্ভুতভাবে এফেক্ট করেছে। ও তো কখনো কখনো ভুলেই যাচ্ছিল যে ও চারুলতা নয়, ও এসেছে দেবী হয়ে উঠতে। যেন নিজেকে দেবী বলেই ভাবতে শুরু করেছে ও। ঋত্বিকের সেই নিষ্পৃহ স্বর, হিডেন ক্যামেরা, গোপন অপারেশন, কলকাতায় ফেলে আসা সমস্ত জটিলতা যেন ওর চোখের সামনে থেকে এক মুহূর্তে আবছা হয়ে গেছে। আজ সকাল সকাল অর্কপ্রভ ওকে নিয়ে গেছে মূর্তি নদীর ধারে একটা বস্তি এলাকায়। বেশ ঘিঞ্জি জায়গাটা। ছোট ছোট ঘরবাড়ি, নোনা ধরা দেওয়াল, ভিজে মাটির সোঁদা গন্ধ। অর্কপ্রভ একটা ভাঙা চোরা বাড়ির সামনে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর চোখে তখন একটা অদ্ভুত উদাসীনতা, যেন অর্কপ্রভ না চাইতেই ফিরে যাচ্ছে ফেলে আসা কোনো স্মৃতির অতলে। এই ঘরটা দেখতে পাচ্ছ চারুলতা? ধরে নাও এটাই দেবীর নিজের ঘর। অত্যন্ত সাধারণ, কিন্তু প্রত্যেকটা ইঁটে অনেক কথা জমে আছে, জানো তো। অর্কপ্রভ এবার ঘরের বাইরে থেকে চারপাশটা আঙুল দিয়ে দেখাতে লাগলো। ওর বর্ণনা এত নিখুঁত যে চোখের সামনে একটা জীবন্ত সংসার ফুটে উঠছিল। আর ওই যে দূরে ওই আম গাছটা, হ্যাঁ ওই আম গাছটা, ওটা দেখতে পাচ্ছ? ধরে নাও ওখানেই হয়তো দেবীর ছোট্ট ভাইটার সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছে। আর ওই যে ওই দিকে দাওয়াটা, ওই দাওয়াটায় ইমাজিন করো তো, দেবী হয়তো ওই দাওয়ায় বসে রাতের অন্ধকারে একটা ছোট্ট তেলের কুপি জ্বালিয়ে একটা চিঠি লিখছে, যেটা হয়তো কোনোদিন মৃন্ময়ের হাত পর্যন্ত পৌঁছয়নি। চারুলতা মন্ত্রমুগ্ধের মতো অর্কপ্রভকে দেখছিল। ওর কথার ভেতরে এমন এক গভীর আবেগ ছিল যা শুধু একজন ডিরেক্টরের হতে পারে না। চারুলতার মনে হতে থাকলো দেবী কোনো উপন্যাসের কাল্পনিক চরিত্র নয়, কোনো স্ক্রিপ্টের নিছক পাতা তো নয়, বরং রক্ত মাংসের এক নারী, যার জীবনের প্রতিটা স্পন্দন অর্কপ্রভ খুব কাছ থেকে অনুভব করেছে। ওর আর দেবীর মধ্যে কোনো একটা গভীর সম্পর্ক তো আছেই। চারুলতার মনে এক অজানা কৌতূহল উঁকি দিচ্ছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে চারুলতার ফোনটা ভাইব্রেট করলো। পরপর নোটিফিকেশনের শব্দ। চারুলতা চমকে উঠল। তার মানে এই বস্তি এলাকায় নেটওয়ার্ক আছে। এতক্ষণ ঘোরের মধ্যে থাকলেও হঠাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তা। বাস্তবের রুক্ষ পৃথিবীটা আবার সামনে এসে দাঁড়ালো। চারুলতা আর চোখে একবার অর্কপ্রভকে দেখল। সে এখন ওই ভাঙাচোরা বাড়িটার দিকেই তাকিয়ে আছে। চারুলতা বুঝল এই সুযোগ।
অর্কপ্রভ নিজের অতীতে ডুবে গেছে। হঠাৎ করেই ও বলে উঠল, স্যার বলছি আমি একটু ওদিকটা ঘুরে দেখব, জায়গাটা না খুব সুন্দর, আমি একটু ঘুরে দেখি। অর্কপ্রভ মুখে কিছুই বলল না, শুধু হাত দিয়ে ইশারা করলো, যার মানে শিওর তুমিই চারপাশটা ঘুরে দেখতেই পারো। আর সেই সুযোগটা কাজে লাগিয়েই চারুলতা একটু আড়ালে চলে গেল। সুযোগ যখন পেয়েছে ঋত্বিকের সঙ্গে যোগাযোগ তো করতেই হবে। হ্যালো হ্যালো ঋত্বিক, শুনতে পাচ্ছ? আমি ঋত্বিক চারুলতার গলাটা শুনেই খানিকটা উদ্গ্রীব তো বটেই, সঙ্গে মরিয়া হয়ে উঠল কিছু খবর জানার জন্য। ফোন করতে এত সময় লাগলো তোমার? তোমাকে কি আমি হলিডেতে পাঠিয়েছি যে তুমি চিল করছো? কাজের কত দূর? অর্কপ্রভর পার্সোনাল ল্যাপটপ বা ডায়েরির কোনো হদিশ পেলে? চারুলতা থমকে গেল। প্রথমে ভাবল ঋত্বিকের বুঝি কনসার্ন হবে ওকে নিয়ে। ঋত্বিক বোধহয় ভীষণ উদ্গ্রীব এটা জানার জন্য যে চারুলতা কোথায় আছে, কি করছে, কেমন আছে। কিন্তু না, ঋত্বিকের সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং ও বেশি করে উদ্গ্রীব অর্কপ্রভর ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও কিছু খবর, তথ্য, প্রমাণ জোগাড়ের জন্য। ঋত্বিক, আমি এখানে দম বন্ধ হয়ে মরে যাচ্ছি। অর্কপ্রভ সবসময় আমার উপর নজর রাখছে। ওর ডায়েরি তো দূর, ওর ঘর পর্যন্ত পৌঁছানোই আমার পক্ষে অসম্ভব। আর আর এই জায়গাটা ঠিক কোথায় আমি বুঝতেই পারছি না। পাহাড়, জঙ্গল, এইসব ছাড়া তো আর কিছুই দেখা যায় না। চাইল্ডিশ বিহেভিয়ারগুলো বন্ধ করো চারু। জায়গা চেনো না মানে? তোমার ফোনে কি জিপিএস নেই? যেভাবেই হোক লোকেশনটা পাঠাও। সুদীপাদি আর শ্রেয়াদি পাগল করে দিচ্ছে আমাকে। আজ যদি লোকেশন আর কোনো সলিড প্রমাণ জোগাড় না হয়, তবে মনে রেখো চারুলতা, আমার কেরিয়ারের সাথে সাথে তোমার সাথে আমার সম্পর্কটাও ওই জঙ্গলেই শেষ হয়ে যাবে। আমি কোনো ফেলিয়ারের সাথে লাইফ কাটাতে পারবো না। চারুলতার গলার কাছে কান্নাটা কেমন যেন আটকে রয়েছে। তবু কোনো মতে নিজেকে সামলে নিয়ে চারুলতা বলল, ঋত্বিক, তুমি তুমি এত বড় কথা বলতে পারলে? তোমার চাকরি বাঁচানোর জন্য, তোমার কেরিয়ারের জন্য আমি নিজের জীবন বাজি রেখে একেবারে বাঘের ডেরায় ঢুকে পড়েছি। আর তুমি তুমি সামান্য একটা খবরের জন্য আমাদের এত বছরের সম্পর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছ? তুমি কি মানুষ নাকি? দেখো চারু, আমি ইমোশনাল হতে পারছি না এখন। অফিসে যা চাপ চলছে তুমি বুঝবে না। আসলে তোমাকে তো একটা ভালো খবরই দেওয়া হয়নি। শ্রেয়াদি আমার উপর একটু ইমপ্রেসড। আজ অফিস থেকে একটা ব্র্যান্ড নিউ বাইকও দিয়েছে। এখন যদি আমি সাকসেসফুল হই, তবে আমার প্রমোশনটা কেউ আটকাতে পারবে না। ঋত্বিকের কাছে এমন একটা অনভিপ্রেত কথা শুনে খানিকটা স্তব্ধ হয়ে গেল চারুলতা, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। বাইক? এখানে আমি বন্দি হয়ে আছি, আমার উপর আসামির মতো নজর রাখা হচ্ছে, আর তুমি বাইক পেয়ে আনন্দ করছো ঋত্বিক? ঋত্বিক বোধহয় কিছু একটা বুঝতে পারল। ভাবল বড়ই বোধহয় স্বার্থপরতা করে ফেলছে মেয়েটার সঙ্গে। তাই নিজের গলার স্বরে আনলো পরিবর্তন, অনুনয়ের সুরে বলল, আরে ওরকম ভাবে নিচ্ছ কেন? আমি তো আমাদের ভবিষ্যতের জন্যই করছি। প্লিজ চারু, আমাকে সবার সামনে ভুল প্রমাণিত হতে দিও না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এই একটা সুযোগ, জাস্ট একটা লুপহোল খুঁজে বের করো। আমি সবসময় তোমার সাথে আছি তো। কালকের মধ্যে আমাকে লোকেশনটা পাঠাবে, ওকে? এখন রাখছি, শ্রেয়াদি ডাকছে। চারুলতা কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেল। চারুলতা কানে ফোনটা নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর মনে হলো যে মানুষটার জন্য ও সর্বস্ব ত্যাগ করতে বসেছে, সে তার নতুন বাইক, কেরিয়ারে প্রমোশন, এইসব নিয়ে ওকে লোভ দেখাচ্ছে। ঋত্বিকের গলায় ওই ভালোবাসি শব্দটা যেন ওর কানে বিষের মতো বিঁধছে। চারুলতা বুঝল এই লড়াইয়ে ও সম্পূর্ণ একা। ফোন করা হলো চারুলতা? চারুলতা চমকে উঠল। শুনে ফেলেছে নাকি ওর কথোপকথন? ও ভাবল হয়তো এক্ষুনি অর্কপ্রভ রাগে ফেটে পড়বে,
কিন্তু সেসব কিছুই হলো না। বরং ঠান্ডা গলায় আরও একবার অর্কপ্রভ বলল, যদি হয়ে গিয়ে থাকে তাহলে চলো বেরিয়ে পড়ি, রিসর্টে ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চারুলতা কিছুই বলল না। একেবারে দম দেওয়া পুতুলের মতো প্রত্যেকটা নির্দেশ মেনে যান্ত্রিকভাবে উঠে পড়ল গাড়িতে। নিজের ইচ্ছে আবেগ যেন কোনো কিছুই অবশিষ্ট নেই। রিসর্টে ফেরার পথে গাড়িতে একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল চারুলতা। অর্কপ্রভ পাশেই ল্যাপটপ নিয়ে বসেছিল, আর চোখে তাকাচ্ছিল, কিন্তু কিছুই বলছিল না। রিসর্টের বারান্দায় পাথরের মূর্তির মতো অনেকক্ষণ দাঁড়িয়ে রইল চারুলতা। সন্ধে পেরিয়ে প্রায় রাত হতে চলল, অথচ নিজের ঘরে যেতেই ইচ্ছে করছে না। এই অন্ধকার, এই চোরা স্রোত যেন ওকে ডাকছে। ঋত্বিকের নিষ্ঠুর অবহেলা বাঁচার ইচ্ছাটুকুও যেন কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে এই নদীতেই হয়তো ওর সব অপমানের মুক্তি। ঠিক তখনই নিঃশব্দে ওর পিছনে এসে দাঁড়ালো অর্কপ্রভ। গলার স্বরে এক অদ্ভুত গভীরতা যেন। কেউ কারোর জীবনে অপরিহার্য নয় চারুলতা। যারা একটা মানুষকে নিজের সর্বস্ব ভেবে নিজের গোটা জীবনটা উৎসর্গ করে দেয়, তাদের জীবনে শেষ পর্যন্ত দুঃখ ছাড়া আর কিছুই বেঁচে থাকে না। কারণ মানুষের মন সবসময় পরিবর্তনশীল, আর সেটা মেনে নেওয়াটাই যুক্তিসঙ্গত। চারুলতা চমকে উঠল। কথাগুলো যেন তীরের মতো বুকের মধ্যে বিঁধছে। অর্কপ্রভ ওর দিকে না তাকিয়ে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে আবারও বলতে লাগলো, সবার আগে নিজেকে সব থেকে বেশি ভালোবাসা প্রয়োজন। আর এটাও বোঝা উচিত যে কে কে আমাকে নিজের প্রয়োজনে ইউজ করছে, আর কাকে আমি নিজেকে ইউজ করার জন্য পারমিশন দিচ্ছি। ইমোশন নিয়ে খেলা করা অপরাধ, কিন্তু আমরা যদি ইচ্ছাকৃত কাউকে সুযোগ দিই তাহলে দোষ খানিকটা তো নিজের উপরেও বর্তায়। এক রাশ বিস্ময় নিয়ে অর্কপ্রভর দিকে তাকালো চারুলতা। ওর এই তীক্ষ্ণ স্পষ্ট কথাগুলো চারুলতার উদ্দেশ্যেই কি? তবে কি সবটাই জানে অর্কপ্রভ? আপনি আপনি এসব এসব কি বলছেন? আপনি কি আমার? আমি দেবী চরিত্রের কথা বলছি। প্রথমটাই মৃন্ময়ের ওপর ভরসা না করলেও পরে তো সেই মৃন্ময়ের ডাকে সাড়া দিয়ে দেবী সব ছেড়ে ছুড়ে চলে এসেছিল কলকাতায়। দেবীর জীবনের সেই ভুলটার কথাই বলছিলাম চারুলতা। ও, আমি ভাবলাম। তুমি ভাবলে আমি তোমার কথা বলছি, তাই তো? চারুলতা ধরা পড়ে যাওয়ার ভয়ে সিঁটিয়ে গেল। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে উঠল, না 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 না, আমি ওসব কিছু ভাবিনি। না না, আমি কিছু ভাবিনি। আর এক মুহূর্ত দাঁড়ালো না চারুলতা। দৌড়ে নিজের ঘরে চলে গেল। ও বুঝতে পারছে না অর্কপ্রভ কি সব জেনেও অভিনয়ের আড়ালে ওকে সাবধান করছে। বারান্দায় একা দাঁড়িয়ে অর্কপ্রভ। রাতের পাহাড়ি হাওয়া ওর চুলে এসে লাগছে। ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে চোয়ালটা সামান্য শক্ত হয়ে গেল ওর। নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, আমি তোমাকে ভেঙে পড়তে দেব না চারুলতা। আরও একজনকে বিভাবরী দেবী হয়ে উঠতে দেব না আমি কাউকে। আমার জীবনের সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি অন্তত তোমার সঙ্গে তো হতে দেবই না। এভাবেই কেটে গেল আরও 2 দিন ডুয়ার্সের এই নির্জন রিসর্টে। চারুলতার জীবন এখন অদ্ভুত ছন্দে বইছে। হিডেন ক্যামেরা, ডায়েরির হদিশ পাওয়ার জন্য ঋত্বিক ওকে তাড়া দিয়েছে ঠিকই, কিন্তু সেসব প্রমাণ জোগাড় করার চেয়েও চারুলতার কাছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে অজানা এক কৌতূহল। অর্কপ্রভ বাসু আসলে মানুষটা কেমন?
সেই রহস্যময় ব্যক্তিত্বের আড়ালে সত্যিই কি কোনো কালো ইতিহাস লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ দুপুরবেলা রান্নার অজুহাত দিয়ে চারুলতা সোজা হাজির হলো লক্ষ্মীদির রান্নাঘরে। লক্ষ্মীদি তখন একটা মাটির উনুনের ধারে বসে জোগাড় করছিল রান্নার। লক্ষ্মীদি, তুমি একাই সব সামলাচ্ছ? চলো আজকে বরং আমি তোমাকে সাহায্য করি। রান্নাটা আজকে আমিই করি। লক্ষ্মী খানিকটা অবাক হয়ে উঠে দাঁড়ালো। আপনি রান্না করবেন? ঠিক আছে, এখানেই সব কিছু আছে, আপনি একটু দেখে নিন। কথায় কথায় লক্ষ্মীদির সঙ্গে বেশ ভালোই ভাব জমিয়ে ফেলল চারুলতা। তারপর চারুলতা লক্ষ্মীদিকে জিজ্ঞাসা করল, তোমরা এখানে অনেক দিন আগে এসেছো না? অনেক দিন ধরে আছো? হ্যাঁ, সে তো অনেক দিন ধরে আমরা এখানেই আছি। স্যার আমাদের ছেলেটাকে এখানের স্কুলেই ভর্তি করে দিয়েছেন। বলছিলাম লক্ষ্মীদি, যদি কিছু মনে না করো, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন না। না মানে ভাবছিলাম বলাটা ঠিক হবে কি না। আপনি নিশ্চিন্তে বলুন ম্যাডাম, কেউ জানতে পারবে না। না মানে বলছিলাম, তোমাদের স্যার এখানে কি মাঝে মাঝেই আসেন, নাকি এখনই মানে আমাকে নিয়ে এলেন? ওহো, এই কথা। হ্যাঁ হ্যাঁ, আগেও তো স্যার এখানে অনেকবার এসেছেন, নিজের মাকে নিয়ে এসেছেন। শুধু মাকে নিয়ে এসেছেন? মানে অন্য কোনো মহিলা, মানে অন্য কেউ, মানে হিরো হিরোইন বা এরকম জাতীয় কাউকে নিয়ে আসেননি? মানে আমি শুনেছিলাম এই রিসর্টে ওনার সঙ্গে অনেক হিরোইনরা এসেও থাকে, মানে আমার মতোই আর কি। হ্যাঁ, এই 1 বছরে অন্তত 5-6 জন ম্যাডাম এখানে এসেছেন, ছিলেনও তো। তারপর কত ডায়লগ প্র্যাকটিস। এই তো আপনি যে ড্রেসটা পরে আছেন, এই রকম ড্রেস ওনারাও তো পরেছেন। আচ্ছা আচ্ছা লক্ষ্মীদি, ওনার চরিত্র ভালো, মানে এইভাবে মেয়েদের নিয়ে আসেন, তাই ও সব কথা মুখেও আনবেন না ম্যাডাম। স্যার আমাদের ভগবান, আজ অবধি উঁচু গলায় কারোর সঙ্গে উনি কথা বলেননি। মানুষটা তো খুবই ভালো, কিন্তু ওনার মা। হঠাৎ করে একটা গুরুগম্ভীর গলায় ডাক পড়ল লক্ষ্মীর। লক্ষ্মীদি, আমার কফিটা কি হলো? চমকে উঠল লক্ষ্মী, তারপর বলল, স্যার ডাকছেন, আমি আসছি ম্যাডাম। চারুলতা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মানে অর্কপ্রভ বসু আসলে দেবীর চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছেন, আর সেই জন্যই অনেক মডেল হিরোইনদের নিয়ে উনি এখানে এসেছেন। লক্ষ্মীর কথাগুলো চারুলতার মনের ভেতরের সব সমীকরণ যেন বদলে দিচ্ছিল। ঋত্বিক যে ষড়যন্ত্র করতে চেয়েছিল তা ওর কাছে বড় কুরুচিকর মনে হতে লাগলো। ঠিক ভুল সব কিছুই গুলিয়ে যেতে থাকলো। চারুলতা বুঝতে পারছিল অর্কপ্রভ বাসুর যে ইমেজটা সংবাদ মাধ্যম বা অন্যান্য জগতে সে দিয়ে রেখেছে, আসলে তার আড়ালে একটা সম্পূর্ণ আলাদা মানুষ ইনি। রান্নাঘরের ধুলো ধোঁয়া আর গন্ধের মাঝখানেই লক্ষ্মীর ওই কথাগুলো চারুলতার মনে একটা অন্যরকম উপলব্ধির জন্ম দিচ্ছিল। রান্নাঘর থেকে বেরোতেই চারুলতার কানে এলো সেই গুরুগম্ভীর ডাক। অর্কপ্রভ ওকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছে। চারুলতা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। এই কয়েকদিনে অর্কপ্রভ কখনো ওকে নিজের ব্যক্তিগত ঘরে ডেকে পাঠায়নি। ওই দরজার ওপাশে ঠিক কি রয়েছে তা ভাবতে ভাবতেই চারুলতার বুকের ভিতরটা কেমন ধক করে উঠল। ওর মনে পড়ে গেল সেদিন দেখা হঠাৎ ওই দুঃস্বপ্নের কথা। তবে কি সেটাই সত্যি হচ্ছে? মনের অবচেতনে কোথাও একটা কু ডেকে উঠল। তবে কি লক্ষ্মীর বলা ওই সব ভালো ভালো কথাগুলো সব মিথ্যের মায়া জাল? ঋত্বিক বা সুদীপা যা যা বলেছে, অর্কপ্রভ কি তবে সত্যি সেই নোংরা মানসিকতার মানুষ? একা ঘরে ডেকে নিয়ে গিয়ে উনিও কি আর 5 জন
পরিচালক প্রযোজকদের মতো সেই গ্ল্যামার দুনিয়ার চির চেনা অন্ধকার আবদারটাই করবেন? একদিকে ঋত্বিকের কথাগুলো চারুলতার মনে টাটকা ক্ষতর মতো রয়েছে, যা চারুলতাকে ভেতর থেকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। আর অন্যদিকে ওর চোখে মুখে তখন এক অজানা আশঙ্কা। ওর দু চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু অদ্ভুতভাবে এই ভয়ের পাহাড়ের মধ্যেও ওর মনের গহীনে কোথাও একটা শান্ত কণ্ঠস্বর বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। ওর বিবেক যেন ওকে অভয় দিচ্ছে, বলছে না, এই মানুষটা অন্তত ওর কোনো ক্ষতি করবে না। ওর চোখে যে মায়া চারুলতা দেখেছে তা কোনোদিন শিকারীর দৃষ্টিতে থাকতে পারে না। একটা অদ্ভুত দোটানা নিয়ে চারুলতা ধীর পায়ে অর্কপ্রভর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তখনও হাতটা কাঁপছে ওর। একদিকে ঋত্বিকের প্রতি ঘৃণা, আর অন্যদিকে অর্কপ্রভর ওপর গড়ে ওঠা একটা সূক্ষ্ম বিশ্বাসের পরীক্ষা। বুক ভরে একটা লম্বা শ্বাস নিল, তারপর নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল চারুলতা, হয়তো আজই সব লুকোচুরি শেষ হবে। হয়তো অন্ধকারে হারিয়ে যাব, আর না হলে নতুন আলোর হদিশ পাব। দরজায় হালকা টোকা দিয়ে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকল চারুলতা। ঘরের ভিতরের পরিবেশটা তার ধারণার চেয়েও অনেক বেশি শান্ত আর সুশৃঙ্খল। অর্কপ্রভ টেবিলের ওপাশে বসে কিছু একটা লেখালেখি করছে। চারুলতা মাথা নিচু করে ওর সামনে গিয়ে দাঁড়ালো। এক অজানা পরিণতির অপেক্ষা করছে চারুলতা। এখন দেখার ভাগ্য ওর জন্য ঠিক কি লিখে রেখেছে। লক্ষ্মীকে অহেতুক প্রশ্ন না করে যা জানার সেগুলো আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেই তো পারতে চারুলতা। তোমার মনের এই অস্থিরতা, তোমার উপর ক্রমাগত চাপ আসা, সবটাই তো আমার নজরে রয়েছে। আমাদের মধ্যে গত কয়েকদিনে সেই সহজ সম্পর্কটুকু কি তৈরি হয়নি যার জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো করতে পারো? চারুলতা অবাক হয়ে ওর দিকে তাকালো। অর্কপ্রভ একটু থামলো, তারপর ওর ব্যক্তিগত জীবনের সেই পর্দা সরাতে শুরু করলো যা এতদিন রহস্যের আড়ালে ছিল। লোকে আমার চরিত্র নিয়ে নানান রকম কথা বলে। এই চারুলতা, দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ, ওই চেয়ারটায় বসো। আরে বসো না। দেখো, আমি দেবী চরিত্রের জন্য এমন একজন কাউকে খুঁজছিলাম যে চরিত্রটাকে নিজের প্রাণ দিয়ে মন দিয়ে ফুটিয়ে তুলতে পারবে। আর সেই কারণেই বেশ অনেক মেয়েদের আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। তাদেরকে ঘুরিয়েছি বিভিন্ন জায়গায়, তাদেরকে দিয়ে নানান রকম কিছু করিয়েছি। আমার ইমেজ নিয়ে কে কি বললো না বললো তাতে সত্যি আমার কিছু যায় আসে না চারুলতা। বরং আমি ওই সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকছি। এটাই তো এই প্রফেশনের বড় কথা, তাই না? কিন্তু কিন্তু স্যার, তাতে তো আপনার নিজের ক্ষতি হচ্ছে। কেন আপনি নিজের দুর্নাম এভাবে হতে দিচ্ছেন? ওই যে বললাম, কে কি বললো না বললো, কি ভাবলো না ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওসব নিয়ে আমাদের মাথা ঘামাতে নেই। শোনো, আমি নিজের কাজটুকু করি, আর যখন হাঁপিয়ে উঠি তখন এই নিরালায় চলে আসি, বাচ্চাদের সঙ্গে খেলা করি, গ্রামে ঘুরে বেড়াই, জঙ্গলে এদিক সেদিক বেরিয়ে পড়ি। বলতে পারো এটাই আমার জীবনের একমাত্র রিফ্রেশমেন্ট। আমি শুধু চাই না এই জায়গার খবর কোনো সাংবাদিকের কাছে পৌঁছে যাক। চারুলতা থমকে গেল। ওর ওড়নায় তখন পেনের ছদ্মবেশে সেই হিডেন ক্যামেরাটা আটকে রয়েছে। অর্কপ্রভ দেওয়ালের এক কোণে টাঙানো একটা আবছা ছবির দিকে ইশারা করল, তারপর বলল,
দেখতে পাচ্ছ ছবিটা? তোমার নিশ্চয়ই অনেক দিন ধরে জানার ইচ্ছে এই দেবীটাকে। শোনো তাহলে দেবীর ইতিহাস। বিভাবরী দেবী ডুয়ার্সের এই বস্তি এলাকাতেই মা আর ভাইকে নিয়ে বড় হয়েছিল। বাবা চিররোগগ্রস্ত। বিভাবরীর জীবনে এলো মৃন্ময়। মৃন্ময় চাকরি পাওয়ার পর ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যেতে চাইল। তবে বিভাবরী অবশ্য প্রথম দিকে রাজি হলো না। তারপর যা হয়। অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন নিয়ে পাড়ি দিল মৃন্ময়ের সঙ্গে কলকাতার রাস্তায়। কিন্তু ওই বিয়ের কিছুদিন পরই মৃন্ময়ের ভালোবাসা তখন উবে গেল, জাস্ট কর্পূরের মতো উবে গেল। বিভাবরী তখন প্রেগনেন্ট। হাজব্যান্ডের বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। লড়াই শুরু। সে লড়াই অন্যরকম লড়াই। থিয়েটারে অভিনয় করা শুরু করলো। নিজের নাম বদলে করলো দেবী। কিন্তু ওই যার যার ভাগ্য যেভাবে লেখা। থিয়েটার করতে এলো, সেখানে উৎপল নামে এক বিবাহিত ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা। আসলে দেবী তো বোকা, ইমোশনাল হয়ে তার উপর বড্ড ভরসা করেছিল। কিন্তু এই সম্পর্কের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল, আর উৎপল নিজের ইমেজ বাঁচাতে দেবীকে একা ফেলে সরে গেল। একবার নয়, দুবার ভালোবাসায় আঘাত পেয়ে দেবী এবার ভেঙে পড়ল। শেষমেশ কি করলো জানো? নিজের ওই ছোট্ট ছেলেটার সামনে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বিভাবরী দেবী। শুনতে শুনতে অতীতে হারিয়ে গিয়েছিল চারুলতা। এবার পরিণতি শুনে আতঙ্কে শিউরে উঠল। আর ওই ছোট্ট বাচ্চাটার কি হলো? বাচ্চাটার কি আর হলো, বেশ কিছুদিন এদিক সেদিক করে কাটলো। প্রথম দিকে তো খুব একটা জ্ঞানগম্যি ছিল না। চোখের সামনে মাকে শেষ হতে দেখে ও নিজে অর্ধেক মরেই গিয়েছিল। যে হসপিটালে ছিল সেখানকার এক নার্স ওকে অ্যাডপ্ট করলো। নিজের ছেলের মতো করেই ওকে বড় করতে লাগলো। তারপর আপনি এত কিছু জানলেন কি করে? কারণ বিভাবরী আর মৃন্ময়ের সেই সন্তানের নাম অর্ক। পরে আমার মা, মানে সেই নার্স মা, আমার নাম রাখেন অর্কপ্রভ। আপনি? চারুলতা ধপ করে ওর সামনে রাখা চেয়ারটায় বসে পড়ল। ওর শরীরের ভার যেন ও নিজেই আর বইতে পারছে না। অর্কপ্রভ ওর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর আবার বলতে শুরু করলো, সবটাই তো জানলে, এবার চাইলে সবটুকু ওদের জানিয়ে তুমি মুক্ত হতে পারো। ওরা যা চাইছে ওদের দিয়ে দাও চারুলতা। কিন্তু লোকে তো বলে আপনার চরিত্র খুব খারাপ। আপনি সবটা অভিনয় করছেন না তো? এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে কাকে বিশ্বাস করবে চারুলতা? সেই মানুষটাকে যে আমাকে খারাপ জেনেও আমার হাতে তোমাকে তুলে দিতে দুবার ভাবলো না? না 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 না, আমাকে ভালোবাসে ঋত্বিক, আমি জানি তো। ভালোবাসে? ভালোবাসার উপর এত ভরসা?
এক কাজ করো, ফোনে ধরো ওকে। আমার ঘর থেকে কল হবে, এখানে কোনো জ্যামার নেই। নাও না, আজকে নিজের চোখে দেখে নাও তোমার প্রিয় মানুষ নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারে, দেখবে নাকি? চারুলতা হতভম্ব হয়ে গেল। কোনো ক্রমে বলে উঠল, ফোন? হ্যাঁ হ্যাঁ ফোন, কিন্তু কিন্তু আমি কি বলবো ফোন করে? আমি কি করব? পাজলড হচ্ছ কেন? ফোন করে বলো যে অর্কপ্রভ চাইছে তুমি ওর সঙ্গে কম্প্রোমাইজ করো, রাত কাটাও। দেখো না কি বলে। লেটস ট্রাই। কাঁপা কাঁপা হাতে চারুলতা ফোনটা তুলে নিল, ঋত্বিকের নাম্বারটা ডায়াল করল। রিং হওয়ার সময় ওর হৃৎপিণ্ডের ধুকপুকে আওয়াজটা যেন বড্ড বেশি কানে আসছে। ওপাশে ঋত্বিক ফোন ধরল। ঋত্বিক, বলছিলাম অর্কপ্রভ আমায় কম্প্রোমাইজ করার কথা বলছেন। আমি কি ওর ঘরে যাব? মানে আমাকে ছুঁতে চাইছে ঋত্বিক। আমি কথাটা শুনে এক মুহূর্তের জন্য ঋত্বিক থেমে গেল, তারপর অত্যন্ত ঠান্ডা গলায় জবাব দিল, শোনো চারু, প্রমাণ আনার জন্য যদি তাই করতে হয় তবে করো, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। এমন একটা প্রত্যুত্তর একেবারেই আশা করেনি চারুলতা একেবারে অবাক হয়ে গেল। তারপর বলল, আপত্তি নেই? কি বলছো ঋত্বিক? তুমি জানো তুমি কি বলছো? দেখো চারু, তুমি মন থেকে আমায় ভালোবাসো, সেটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। তোমার শরীর কতজন ছুলো বা কে কি করলো তাতে তো তুমি আমার পর হয়ে গেলে না। কিন্তু যেভাবেই হোক কালকের মধ্যে সব প্রমাণ আমার চাই। তুমি হিডেন ক্যামেরাটা সঙ্গে করে ওর ঘরে যাবে, তারপর পুরোটা রেকর্ড করবে। যেভাবেই হোক লোকটা যে কতটা নোংরা সেটা প্রমাণ করতেই হবে। ব্যাস এইটুকুই। ফোন হাতে নিয়ে চারুলতা যেন নিথর হয়ে গেল। ঋত্বিকের বলা প্রত্যেকটি শব্দ যেন ওর কানে এক একটা ধারালো ছুরির মতো এসে বিঁধছে। যে মানুষটার ভবিষ্যতের জন্য ও নিজের মান সম্মান বাজি রাখতে চাইছিল, সেই মানুষটা ওকে স্রেফ একটা শরীর আর একটা যন্ত্র হিসেবে দেখছে। ও নিঃশব্দে ফোনের লাল বাটনটা প্রেস করে দিল। ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেল। কষ্ট হচ্ছে চারুলতা, আমি জানি। নিজের আয়নার সামনে যখন নিজের আদর্শটা ভেঙে পড়ে তখন ঠিক কেমন লাগে সেটা আমি বুঝতে পারি চারুলতা। আমি তো শুধু ওকে ভালোবাসতে চেয়েছিলাম স্যার। একটা ঘর, একটু সম্মান, এটা কি খুব বেশি চাওয়া? ও তো আমাকে এক কথায় বিক্রি করে দিল বলুন। ভালোবাসা যখন দরাদরির পর্যায়ে নেমে যায় এরকমটাই হয় চারুলতা। জানো তো, বিভাবরী দেবী উনিও ভেবেছিলেন মৃন্ময় ওকে মুক্তি দেবে, কিন্তু মৃন্ময় ওকে কেবল ব্যবহার করেছিল। আজ হয়তো তুমি তোমার পুরনো জীবনের কাছে হেরে গেলে, কিন্তু বিশ্বাস করো, এই হেরে যাওয়াটা দরকার ছিল। কখনো কখনো হেরে গেলে জীবন যুদ্ধে জিতে যাওয়া হয়। এই হেরে না গেলে দেবীরও যে পুনর্জন্ম হতো না। মাঝের সময়টুকু কেটে গেল হু হু করে। চারুলতা নিজেকে ডুবিয়ে রাখল অভিনয়ের চর্চার গভীরে। দেবী হয়ে উঠল ওর রক্ত মাংসের একটা বিশেষ অংশ। অজ্ঞাতবাসের এই সফর শেষ করে আজ ওদের ফেরার পালা। পাহাড়ের সেই কুয়াশা মাখা রাস্তা দিয়ে গাড়িটা যখন ক্রমশ এগোচ্ছে সমতলের দিকে, গাড়ির কাঁচটা তখন একটুখানি নামানো। বাইরে শেষ বিকেলের হালকা রোদ এসে পড়ছে চারুলতার মুখের উপরে।
অর্কপ্রভ আর চারুলতার সম্পর্কের মাঝে এখন আর কোনো পর্দা নেই। ওরা কখন যেন একে অন্যের অজান্তেই নিজেদেরকে তুমি সম্বোধনটুকুও করে ফেলেছে। হঠাৎ করেই চারুলতা নীরবতা ভাঙল। একটা কথা জিজ্ঞাসা করবো অর্ক? বলো। তুমি তাহলে শুরু থেকেই সবটা জানতে, মানে ঋত্বিকের কথা, আমার এখানে আসার আসল উদ্দেশ্য, সবটাই? অফকোর্স, থিয়েটার দেখতে গিয়েই আমি তোমার নাম শুনেছিলাম চারুলতা। অথচ যখন তুমি আমার কাছে কাজ চাইতে এসে নিজের নাম ওই সানায়া বললে, তখনই আমার সন্দেহটা শুরু হয়েছিল। কেন হঠাৎ করে একটা মেয়ে নিজের আসল নাম টাম সব লুকিয়ে কাজ খুঁজতে আসবে বলো তো? তুমি অডিশন দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি তোমার পিছন পিছন স্পাই করতে একজনকে পাঠিয়েওছিলাম। তার মাধ্যমেই জানতে পারি ঋত্বিকের কথা, তোমাদের ওই ঋত্বিকের মিডিয়া হাউসের সেই সব প্ল্যানের কথা। আর তারপরেই তুমি ঠিক করলে আমাকে এভাবে জোর করে এখানে নিয়ে আসবে। ওই আর কি, কারণ আমার মনে হয়েছিল যে মেয়েটা অন্যের কথায় নিজেকে পুরোপুরি পাল্টে ফেলতে পারে, নিজের নাম পর্যন্ত অস্বীকার করতে পারে, সে তো একটা মাটির পুতুলের মতো। ওকে যেমন খুশি আকার দেওয়া যাবে, গড়ে পিটে নেওয়া যাবে। আমার মায়ের চরিত্রের জন্য তুমিই ছিলে পারফেক্ট চয়েস। ও, আর আমি ভাবছিলাম আমি বোধহয় খুব চালাকি করেছি। তুমি কিছুই বুঝতে পারোনি। না না, কিচ্ছু বুঝিনি। ওরে বাবা রে বাবা, তোমাকে বুঝতে দিতে চাইনি চারুলতা। তবে তোমাকে নিয়ে এখানে আসার পর, তোমার সাথে সময় কাটানোর পর আমার মনে হয়েছে আমি বোধহয়... কি? তুমি বোধহয় কি? বাদ দাও, ওসব কথা এখন থাক। শোনো, আমি মানুষটা কিন্তু ওই ভালোবাসায় খুব একটা বিশ্বাসী নই। হ্যাঁ, কাজই আমার একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, কাজই আমার সর্বস্ব। কারণ ওই অতীত আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে আবেগ অনেক সময় শিল্পের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। চারুলতা চুপ করে রইল। ও বুঝতে পারল অর্কপ্রভ নিজের চারপাশে সেই পাঁচিলটা পুরোপুরি ভাঙতে পারছে না। যদিও ওর চোখের কোণে আজ একটা অন্যরকম মায়া খেলা করছে। চলল গাড়িটা অনেকক্ষণ। গাড়ি তখন একটা জনবহুল রাস্তার কাছাকাছি চলে এসেছে। চারিপাশের পরিবেশটা ক্রমশ চেনা চেনা লাগছে। নাও, প্রায় বাড়ি চলেই এলাম। এবার কিন্তু নিজেকে প্রিপেয়ার করো চারুলতা। এই ডুয়ার্সে আমরা যা যা শিখলাম সেটাই কিন্তু শুটিংয়ের সময় ফুটিয়ে তুলতে হবে। পরের মাসে আমরা ফাইনাল শুট করব, মনে থাকবে? গাড়ি থেকে নামলো চারুলতা, মেসের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে আবার গাড়ির কাছে চলে এলো। ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে অর্কপ্রভ। কি হলো? তুমি কি কিছু বলবে? মানে গাড়িতে কিছু ফেলে... আরে কি করছো? অর্কপ্রভর কথা শেষ হওয়ার আগেই চারুলতা একেবারে জড়িয়ে ধরল অর্কপ্রভকে। তারপর বলে উঠল, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার চূড়ান্ত সর্বনাশ করতে গিয়েছিলাম, কিন্তু আপনি এভাবে আমাকে নতুন জীবন দেবেন, প্রাণ দেবেন, আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। মৃদু হাসল অর্কপ্রভ। তখন নিভন্ত সূর্যটা বেশ পবিত্র আলো ছড়িয়ে ডুবে যাচ্ছে পশ্চিমের আকাশে। ঠিক যেমন চারুলতার মন থেকে সমস্ত মিথ্যে প্রতিশ্রুতিগুলো, সমস্ত নেগেটিভিটি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। অপেক্ষা আরও একটা নতুন সূর্যের, আরও একটা নতুন দিনের। ঋত্বিকের দেওয়া সেই বিষাক্ত অধ্যায়টা নিজের জীবন থেকে প্রায় পুরোপুরি চিরতরে মুছে ফেলতে চাইল চারুলতা। ওর কাছে থাকা ঋত্বিকের প্রতিটি স্মৃতি, উপহার আর সেই অভিশপ্ত গ্যাজেটগুলো একটা প্যাকেটে ভরে ও ফেরত পাঠিয়ে দিল।
চারুলতা চেয়েছিল এই লেনদেনের মাধ্যমেই সব দেনা পাওনা চুকে যাক, কিন্তু মনের অস্থিরতায় আর প্রযুক্তির জটিল মারপ্যাঁচে ও একটা মারাত্মক ভুল করে ফেলল। সেই পেনের ছদ্মবেশে থাকা হিডেন ক্যামেরাটা প্যাকেটে ভরার আগে তার ভেতরের মেমোরি কার্ডটা ফরম্যাট করতে ভুলে গেল ও। আসলে চারুলতা কোনোদিন এসব যান্ত্রিক কারসাজিতে খুব একটা অভ্যস্ত ছিলও না। ও জানতও না যে ওই ছোট্ট ডিভাইসটার মধ্যে একান্ত ব্যক্তিগত স্বীকারোক্তিটা লুকিয়ে রয়েছে। চারুলতার সঙ্গে ওর সেই ইমোশনাল কথোপকথনগুলো রয়েছে ওর মধ্যেই। অন্যদিকে প্যাকেটটা হাতে পাওয়া মাত্রই ঋত্বিকের ধূর্ত চোখ দুটো চকচক করে উঠল। ও যখন ভিডিওটা প্লে করলো, ও বুঝতে পারল চারুলতা ওকে যা দেয়নি, এই ক্যামেরা ওকে তার থেকে অনেক বড় অস্ত্র হাতে এনে দিয়েছে। অর্কপ্রভর মতো প্রভাবশালী পরিচালকের ব্যক্তিগত জীবনের এই গোপন সত্য আর চারুলতার সঙ্গে ওর অন্তরঙ্গতা বাজারে সব থেকে বড় স্কুপ হতে পারে। পার্কে ঋত্বিকের সঙ্গে মুখোমুখি চারুলতা। ঋত্বিক, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। অর্কপ্রভ ভীষণ ভালো মানুষ, ওর মধ্যে কোনো নোংরামি নেই। উনি আসলে মৃত মায়ের উপর একটা ডকুমেন্টারি তৈরি করতে চান, তাই একজন অভিনেত্রী খোঁজার জন্য এত মহিলার ইন্টারভিউ অডিশন নিচ্ছিলেন। ওর কেরিয়ার বা লাইফস্টাইল দেখে আমার ওকে ভুল মনে হয়নি। প্লিজ ওকে ফাঁসানোর পরিকল্পনাটা এবার বন্ধ করো। বাহ, মাত্র কয়েকদিনে এই মিস্টার অর্কপ্রভর চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলে। তুমি তো দেখি দারুণ লয়াল হয়ে গেছো কয়দিনে। টাকা, গ্ল্যামার আর আভিজাত্য দেখেই তোমার মন বদলে গেল বুঝি? নাকি ওর বিছানাটা বেশি আরামদায়ক ছিল? ঋত্বিক, তুমি এত নিচে নামতে পারো? আমি আমার মনের কথা বলছি। এর মধ্যে তুমি নোংরামি খুঁজছো? আমি আমার জীবন বাজি রেখে ওখানে গিয়েছিলাম, আর অর্কপ্রভ আমার হাতটা পর্যন্ত ছুঁয়ে দেখেনি। চুপ করো, সব মিথ্যে কথা। তুমি আমায় ঠকাচ্ছ। কিন্তু মনে রেখো, ঋত্বিককে হারানো এত সহজ নয়। আমার কাছে যা যা প্রমাণ আছে, তোমার আর তোমার ওই টেলিফোনিক কনভারসেশন যেখানে তুমি কম্প্রোমাইজ করার কথা বলছো, আর তোমার সব ফটো ভিডিও আমি আজই চ্যানেলে টেলিকাস্ট করে দেব। তোমাকে আর তোমার ওই অর্কপ্রভকে আমি রাস্তায় দাঁড় করাবো। কি বলছো তুমি? সেখানে তো আমিও আছি ঋত্বিক। আমার সম্মান, আমার মুখটাও তো মিডিয়াতে আসবে। তুমি নিজের কেরিয়ারের জন্য আমার জীবনটা শেষ করে দেবে? তুমি এত নিচে নেমে গেছো। তুমি একটা জঘন্য মানুষ। আমি তো ভাবতেই পারিনি। ও মানুষের কি দেখলে? শোনো চারুলতা, তোমরা যেদিন গাড়ি থেকে ফিরলে, গাড়ি থেকে নেমে একে অপরকে যেভাবে জড়িয়ে ধরেছিলে, সেই ফটো আমার কাছে আছে। কোইন্সিডেন্টলি আমিও সেদিন তোমার বাড়ির নিচেই দাঁড়িয়েছিলাম। ওই একটা ছবি প্রকাশ্যে আনলে অর্কপ্রভর ইমেজ তো ধুলোই মিশবেই, তোমার ওই সতীপনাও ঘুচে যাবে। এখন তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে কি করবি তুই? কি করবি বল। চল এখান থেকে। তুই কি করতে পারিস, কত দূর যেতে পারিস, আজ আমিও দেখবো। চল। অফিসের দরজাটা প্রায় লাথি মেরে খুলে ঋত্বিককে একরকম হিড়হিড় করে টেনে ভেতরে নিয়ে এলো অর্কপ্রভ। ঋত্বিকের জামার কলার ওর মুঠোর ভেতর। ওকে চেয়ারে বসিয়ে দিয়ে ওর সামনে ঝুঁকে দাঁড়ালো অর্কপ্রভ। পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে চারুলতা। এবার বল তোর ওই খেলনা ক্যামেরা আর রেকর্ডিং এ যা যা আছে সবটা আমার হাতে দিবি কি দিবি না, নাকি আমি কোনো উপায় বের করব? দেব না, কিচ্ছু দেব না আপনাকে। আমাকে ভয় দেখে লাভ নেই আপনার। মনে রাখবেন, আমি একজন জার্নালিস্ট, আর আমার পেছনে আমার পুরো চ্যানেল দাঁড়িয়ে আছে। আমার গায়ে হাত দিলে আপনি শেষ হয়ে যাবেন।
চ্যানেল? রিয়েলি? তোর পেছনে তোর চ্যানেল? দারুণ লাগলো তো শুনে। আবার বল, আবার বল। তোর চ্যানেল আছে, তাই না? এক কাজ কর, তোর চ্যানেলের সঙ্গেই একবার ডাইরেক্ট কথা বলি আমরা। করবি? ফোন করবি? নে, কর কর, ফোনটা কর আর স্পিকার অন কর। কি হলো, কর। ও, করতে ভয় করছে না? ভয় করছে, দাঁড়া আমি করছি, 1 মিনিট। দ্রুত টেবিলের ওপর থেকে নিজের ফোনটা তুলে নিল অর্কপ্রভ। ডায়াল করলো শ্রেয়ার নাম্বার। হ্যালো শ্রেয়া, কি ব্যাপার, কেমন আছো? তা তোমার হাউসের একজন জার্নালিস্ট, কি জানো নাম? ঋত্বিক, রাইট? ও এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। ও বলছে আমার নামে নাকি কি সব সলিড এভিডেন্স জোগাড় করেছে। বাবা, তাও আবার নাকি তোমার অর্ডারে। সত্যি তাই নাকি? কি? আমি? না তো স্যার, আমি এসবের কিছুই জানি না। মানে আমি কোনো কিছুর অর্ডার দিইনি। আসলে কি বলুন তো স্যার, এখনকার এই উঠতি জার্নালিস্টগুলো একদম ইম্যাচিওর। কি করতে হয় আর কি হয় না কিচ্ছু বোঝে না। সির্ফ সস্তার পাবলিসিটির জন্য এরা যা খুশি তাই করে। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। ওকে ফোনটা দিন, আমি ওকে বুঝিয়ে বলছি। মৃদু হেসে অর্কপ্রভ ফোনটা ঋত্বিকের দিকে এগিয়ে দিল। ঋত্বিক ফোনটা প্রায় কেড়ে নিয়ে নিজের কানে ধরল, তারপর বলে উঠল, শ্রেয়াদি, শোনো, আমাদের সব প্রমাণ কিন্তু চলে এসেছে। অপারেশন অর্কপ্রভ সাকসেসফুল হতে চলেছে। কিসের প্রমাণ ঋত্বিক? কি সব বাজে বাজে বকছো তুমি? অপারেশন অর্কপ্রভ মানে? কেন শ্রেয়াদি, ওই যে কাজটা আমরা শুরু করেছিলাম, তোমার কথাতেই তো আমি চারুকে। আমার কথায়? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ঋত্বিক। তোমাকে খবর করার কথা বলা হয়েছে, কোনো স্ট্রিং অপারেশনের দায়িত্ব বা কোনো নোংরামি করার হুকুম দেওয়া হয়নি। তুমি যা করেছো সব তোমার পার্সোনাল রেসপন্সিবিলিটি। আমার চ্যানেল বা আমরা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নই। তুমি একা একা কোথায় গেছো, কি ষড়যন্ত্র করেছো, তার দায়ভার আমি বা আমরা কেউ নেব না। আর শোনো, একদম আমাকে ফোন করবে না আর, আমি খুব কাজে বিজি আছি। ঋত্বিক আর কোনো কথাই বলতে পারল না। কাঁপা কাঁপা হাতে ওর পকেটে থাকা মেমোরি কার্ড আর ক্যামেরাটা অর্কপ্রভর টেবিলে নামিয়ে রাখল। তারপর মাথা নিচু করে চারুলতার দিকে তাকিয়ে বলল, চলো চারু, এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু অর্কপ্রভ চিৎকার করে বলে উঠল, স্টপ ইট! চারুলতা কোথাও যাবে না। শি ইজ মাই হিরোইন অফ মাই নেক্সট ফিল্ম। ওকে আমি এমন উচ্চতায় নিয়ে যাব যেখানে ওর নাগাল পাওয়াটাও তোমার ক্ষমতার বাইরে থাকবে। কি বলছেন কি আপনি? আপনি জানেন না আমাদের মধ্যে একটা রিলেশন আছে? চারু আমার হবু স্ত্রী। হবু স্ত্রী? সম্পর্ক? যে মানুষটা কয়েকদিন আগেও আমাকে নিজের কেরিয়ারের জন্য বাইরের একটা লোকের বিছানায় পাঠাতেও কুণ্ঠাবোধ করেনি, তার মুখে সম্পর্কের কথা মানায় না। তুমি যদি আমায় একটুও ভালোবাসতে, তবে পারতে আমায় কম্প্রোমাইজ করতে বলতে। সে তো আমি তোমার ভালোর জন্যই, আমাদের ভবিষ্যতের জন্য। আমার ভালো অনেক ভেবেছ ঋত্বিক, এবার দয়া করে নিজের কথা ভাবো কিভাবে এত নিচে নামলে তুমি। আজ থেকে আমি সানায়া নই, চারুলতা। আর তোমার কাছে আমি মৃত। প্লিজ আর কোনোদিন আমার সামনে এসো না। ঋত্বিক আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। অপমানিত বোধ করে গ্লানিতে মাথা নিচু করে অফিস থেকে বেরিয়ে গেল। অফিস রুমের জানলা দিয়ে বাইরের ব্যস্ত শহরের দিকে তাকিয়েছিল চারুলতা। মনে মনে ভাবছিল, অর্কপ্রভর প্রতি ওর মনে একটা অদ্ভুত টান। কি নাম দেওয়া যায়? একে কি ভালোবাসা বলে, নাকি চরম বিপদে পাওয়া পরম আশ্রয়? ও শুধু এটুকু বোঝে, অর্কপ্রভ মানুষটার গভীর শাসনের আড়ালে থাকা স্নিগ্ধতা ওকে আমূল বদলে দিয়েছে। সানায়া নামের সেই মুখোশটা আজ আর ওর নেই। ঋত্বিকের দেওয়া সেই হীনমন্যতার শিকল আজ ছিঁড়ে গেছে। চারুলতা অনুভব করল, ও এখন আর কারোর দাবার ঘুঁটি নয়। এখন নিজের অস্তিত্বে বিশ্বাসী এক স্বতন্ত্র নারী,
যেই প্রথমবার বুক ভরে বাঁচার স্বাদ পেয়েছে। ওই একই অফিসের পাশের ঘরে নিজের চেয়ারে বসে আছে অর্কপ্রভ। ঘরে তখনও চারুলতার মেখে আসা হালকা পারফিউমের সুবাস আর বিষণ্ণতার রেশটুকু লেগে আছে। টেবিলের ওপর রাখা ছোট্ট মেমোরি কার্ড, আর তার দিকে তাকিয়েই ঠোঁটের কোণে হাসি ফুটল অর্কপ্রভর। আজ চারুলতার সম্মান বাঁচিয়েছে অর্কপ্রভ। নিজের মনের ভেতরের চাপা দেওয়া সেই একলা মানুষটা হয়তো নতুন করে বেঁচে থাকার একটা দিশা পেয়েছে। ভালোবাসা, আমি ভেবেছিলাম ওটা বোধহয় একটা দুর্বলতা, একটা বিলাসিতা, কিন্তু আজ যখন ঋত্বিকের সামনে তোমায় ওভাবে আগলে রাখলাম চারুলতা, তখন বুঝতে পারলাম শিল্পের চেয়েও বড় একটা সত্যি আমাদের মাঝে কাজ করছে। আমি শুধু তোমাকে দেবী বানাতে চাইনি, আমি চেয়েছিলাম তুমি আবার হাসো, আর তোমার ওই একচিলতে হাসির জন্য আমি হয়তো পুরো পৃথিবীর সঙ্গে লড়ে নিতে পারি। হ্যাঁ চারুলতা, হয়তো একেই ভালোবাসা বলে, যা আমি এতদিন নিজের কাছেও লুকিয়ে রাখতে চেয়েছিলাম। অন্ধকার হয়ে আসা রুমটায় একা বসে অর্কপ্রভ অনুভব করল ওর এত দিনের তৈরি করা একাকিত্বের দেওয়ালটা আজ সত্যিই ভেঙে পড়ছে। বিভাবরী দেবীর সেই পুরনো ক্ষতটা আজ যেন চারুলতার সাহচর্যে এক অদ্ভুত পরম শান্তির উপশম পেল। ওর আগামী ছবির শেষ দৃশ্যটা হয়তো বদলে যাবে, কারণ অর্কপ্রভর নিজের জীবনের চিত্রনাট্যে এখন এক নতুন বসন্তের মহরত শুরু হয়েছে। আর সেই সঙ্গেই শেষ হচ্ছে আজকের গল্প চারুলতা। কেমন লাগলো আপনাদের এই গল্প অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই হাইপ বাটনটা প্রেস করে দেবেন। আজকের গল্পের লেখিকা ছিল অন্তরা। গল্প পাঠে অন্তরা তো ছিলই, সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু প্রীতম। এছাড়া অন্যান্য চরিত্রে আমি এবং অন্তরার সঙ্গে যারা ছিলেন তারা হলেন মৌটুসী, বর্ণক এবং শুক্লা। চলুন আর সময় নষ্ট না করে সোজা চলে যাই গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তবে তার আগে মনে করিয়ে দিই, আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যার নাম ভূত চর্চা, যেখানে আমরা প্রত্যেক শনিবার রাত্রি 9:30টায় একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ বা সাহিত্যের পাতা থেকে তুলে নিয়ে আসি একটা করে গল্প। যদি ভালো লাগে গল্প শুনতে, তাহলে সেই চ্যানেলের লিংক দেওয়া রইল এই গল্পের ডেসক্রিপশন বক্সে। চটপট সাবস্ক্রাইবটা করে দেবেন কিন্তু, আর ভালোবাসার মরশুম সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার চলে আসি তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা, শম্ভু ভৌমিক, রিয়া দাস, সুপ্রিয়া মাঝি, সঞ্জয় দাস, মোহিনী ভট্টাচার্য, রাজেশ্বরী সরকার, সাগরিকা মণ্ডল, অভিজিৎ মান্না, রাজ দে, অপর্ণা সামন্ত, ঈশানী ঘোষ, সায়ন্তনী মণ্ডল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, ডুয়ার্সের রিসর্টে যে পরিচারিকা কাজ করতেন ওনার নাম কি? যদি গল্পটা বেশ মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট অপেক্ষা না করে মোবাইল ফোনটা হাতে নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম জানাবো আমি। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও ভালোবাসার মরশুমে কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 3:30 এবং আগামী শুক্রবার রাত্রি 8টায়। ভালো থাকবেন সকলে, আর যেতে যেতে দেখে নিন মৌটুসী কি বলছে। কেমন লাগলো আজকের গল্পটা আমাদের জানাবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে, এবং হাইপ অপশনটা দেখলে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ ইউটিউব এখন এনগেজমেন্টেও গুরুত্ব দিচ্ছে। তাই লাইক, কমেন্ট, শেয়ার না হলে আমাদেরও খুব একটা অসুবিধা হবে এবং নতুন গল্প আনার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে। আশা করি যারা আমাদের এতদিনের শ্রোতা বন্ধু এবং যারা নতুন শ্রোতা বন্ধু তারা আমাদের এইটুকু সহযোগিতা করবেন, নিরাশ করবেন না। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।